আচ্ছা, the term virus has been derived from Latin which means poison or venom or viscous fluid. একদম সংক্ষেপে বলছি, ভাইরাস একটি ল্যাটিন শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে, যার অর্থ হচ্ছে অধিবিষ অর্থাৎ বিষ। ঠিক আছে, দে রিমেন ইনঅ্যাক্টিভ আউটসাইড এ লিভিং হোস্ট বাট বিকাম অ্যাক্টিভ ইনসাইড দ্য হোস্ট অ্যান্ড মাল্টিপ্লাই ইন ইট। সাধারণত এরা পোষক দেহের বাইরে, আমরা বলতে পারি যে নিষ্ক্রিয়, অথবা বলা যেতে পারে পোষক দেহের বাইরে জীবিত নয়। এরা একমাত্র পোষক দেহের মধ্যেই জীবিত। এরা পোষক দেহের মধ্যেই বংশ বিস্তার করতে সক্ষম। বংশ বিস্তারের মাধ্যমে এরা সংখ্যায় বৃদ্ধিপ্রাপ্ত করতে পারে একমাত্র পোষক দেহের মধ্যে। সেটাই লেখা রয়েছে, দে রিমেন ইনঅ্যাক্টিভ আউটসাইড লিভিং হোস্ট বাট বিকাম অ্যাক্টিভ ইনসাইড দ্য হোস্ট অ্যান্ড মাল্টিপ্লাই ইন ইট। মাল্টিপ্লাই এখানে বোঝাচ্ছে বংশ বিস্তার করা। এই ইনফরমেশনগুলো আমরা এনসিআরটিতে পাই, ফলে এগুলো গুরুত্বপূর্ণ, বুঝতেই পারছো, এগুলোকে মনে রাখতেই হবে। সেটা হচ্ছে ডি.জে. ইভানস্কি 1892 খ্রিস্টাব্দে D.J. Ivanovsky recognized certain microbes as casual organism of the mosaic disease of tobacco. টোব্যাকো প্ল্যান্টে এক ধরনের রোগ, তার নাম হচ্ছে মোজাইক রোগ। মোজাইক বলার কারণ আছে, আমাদের এই মুহূর্তে সেই কারণ অনুসন্ধান করার কোনো প্রয়োজন নেই। আমাদের যতটুকু দরকার আমরা চেষ্টা করব প্রশ্নের জায়গাটা আলাদা করে আলোচনা করে নেওয়ার। বলছে সাধারণত ডি.জে. ইভানস্কি উনি টোব্যাকো প্ল্যান্টে একটি রোগ, মোজাইক ডিজিজ বলা হয়, টোব্যাকো প্ল্যান্টের একটি রোগ, তাকে মোজাইক ডিজিজ বলা হয়। সেই রোগ রোগ দ্বারা আক্রান্ত টোব্যাকো প্ল্যান্ট থেকে বলা যেতে পারে যে এই ভাইরাসের সন্ধান পেয়েছিলেন। হি রিকগনাইজড সার্টেন মাইক্রোবস অ্যাজ ক্যাজুয়াল অর্গানিজমস অফ দ্য মোজাইক ডিজিজ অফ টোব্যাকো। তাহলে কোথায় থেকে পাওয়া গেছিল না, টোব্যাকো ডিজিজ মানে মোজাইক ডিজিজ অফ টোব্যাকো থেকে উনি সন্ধান পেয়েছিলেন ভাইরাসের। কে পেয়েছিলেন? ডি.জে. ইভানস্কি। These were found to be smaller than bacteria. এই প্রশ্নটা, এই স্টেটমেন্টটা সাধারণত আমরা অনেকবার দেখেছি এর পূর্বে যে পরীক্ষায় আসে। খুব ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট। বলছে ভাইরাসের সাইজ বা ভাইরাসের শেপ, আকার বা আকৃতি সাধারণত আমরা কিভাবে সেটা নিরূপণ করি না, বলা হচ্ছে যে ব্যাকটেরিয়ার থেকেও ভাইরাস ছোট। দে আর ওয়ার ফাউন্ড টু বি স্মলার দেন ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার থেকেও ক্ষুদ্র, বিকজ দে পাস থ্রু দ্য ব্যাকটেরিয়া প্রুফ ফিল্টার্স। অর্থাৎ ব্যাকটেরিয়া প্রুফ যে ফিল্টার, মানে ব্যাকটেরিয়াকে যে ফিল্টার করে, সেই ফিল্টারের মধ্যে দিয়েও এগুলো সাধারণত পেরিয়ে যেতে পারে। ভাইরাসগুলো এতটাই ক্ষুদ্র। M.W. Beijernik 1898 demonstrated that the extract of the infected plants of tobacco could cause infection in healthy plants and called the fluid as contagium vivum fluidum. ব্র্যাকেটে লেখা রয়েছে ইনফেকশিয়াস লিভিং ফ্লুইড, এনসিআরটির ভাষা। তো প্রথম ইভানস্কি উনি সন্ধান পেয়েছিলেন এই বস্তুর, ভাইরাসের, আমরা বলতে পারি মোজাকো ডিজিজ অফ টোব্যাকো। আমরা পরবর্তীকালে দেখতে পাচ্ছি যে বেইজারনেক বলে একজন ভদ্রলোক, উনি এই রোগাক্রান্ত টোব্যাকো প্ল্যান্টের নিষ্কাশন সংগ্রহ করেন, সেখান থেকে কিছু তরল সংগ্রহ করেন, এবং উনি অনুসন্ধান করে এই সিদ্ধান্তে উপনীত হন যে এই তরল, অর্থাৎ এই নিষ্কাশিত তরল, এই তরল যদি কোনো সুস্থ উদ্ভিদের দেহে প্রবেশ করানো হয়, তাহলে সুস্থ উদ্ভিদ আক্রান্ত হয়। খুব স্বাভাবিক ব্যাপার। প্রথমে ইভানস্কি উনি সন্ধান পেয়েছিলেন, বেইজারনেক উনি ডেমনস্ট্রেট করলেন, মানে উনি ব্যাখ্যা দিলেন, বা তুমি বলতে পারো যে উনি প্রমাণ দিলেন পরীক্ষার সাহায্যে। কিভাবে না, এই
রোগাক্রান্ত উদ্ভিদ থেকে তরল নিষ্কাশন করলেন, সুস্থ উদ্ভিদের মধ্যে প্রবেশ করালেন এবং স্বাভাবিকভাবে এই সিদ্ধান্তে উপনীত হলেন যে এই তরল দ্বারা সুস্থ উদ্ভিদও রোগাক্রান্ত হতে পারে। এই তরলকে উনি নাম দিলেন কন্টাজিয়াম ভিভাম ফ্লুইডাম। কন্টাজিয়াম ভিভাম ফ্লুইডাম। দেখো, কন্টাজিয়াম কথার অর্থ বোঝাই যাচ্ছে যে জেনারেলি আমরা বলতে পারি যে ইনফেকশিয়াস, অর্থাৎ সংক্রমণকারী লিভিং ফ্লুইড। এখানে জীবিত তরলের কথা বলা হয়েছে, সজীব তরলের কথা বলা হয়েছে, সংক্রমণকারী সজীব তরল, কন্টাজিয়াম ভিভাম fluidum. W.M. Stanley, 1935, showed that the viruses could be crystallized and crystals consist largely of proteins. আরেকজন ভদ্রলোক স্ট্যানলে 1935 খ্রিস্টাব্দে উনি প্রমাণ করলেন যে ভাইরাসকে কেলাসিত করা যায়, ক্রিস্টালাইজ করা যায় এবং এই যে কেলাসিত উপাদান ইট লার্জলি কনসিস্ট অফ প্রোটিন। এটি কি নির্মিত? এটি প্রোটিন নির্মিত। এটা প্রোটিন দ্বারা, বেশিরভাগই প্রোটিন নিয়ে গঠিত, এটা স্ট্যানলের মতে। দে আর ইনার্ট আউটসাইড দেয়ার স্পেসিফিক হোস্ট সেল। পোষক কোষের বাইরে তারা নিষ্ক্রিয়। দে আর ইনার্ট, পোষক কোষের বাইরে তারা নিষ্ক্রিয়। এগিয়ে যাব, বলছে ভাইরাসের ক্যারেক্টারিস্টিক। দেখো, ছোটবেলা থেকে আলোচনা করছি, সাধারণত ভাইরাসকে জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ে রেখে আলোচনা করা হয়, কারণ এরা পোষক দেহের বাইরে মৃত, একমাত্র পোষক দেহের ভেতরেই জীবিত এবং পোষক দেহের মধ্যেই এরা বংশবিস্তারে সক্ষম। তাই ভাইরাসের ক্ষেত্রে উভয় লিভিং এবং নন লিভিং ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাই। জীবিত ও আমরা বলতে পারি যে মৃত বা সজীব বা জড়বস্তু উভয় ধরনের বৈশিষ্ট্য দেখা যায়। বলছে লিভিং ক্যারেক্টারিস্টিক্স গুলো কি? বলছে দে ক্যান রেপ্লিকেট অনলি উইদিন দ্য হোস্ট সেল। একমাত্র পোষক দেহের মধ্যে তারা রেপ্লিকেট, প্রতিলিপি গঠন করতে পারে। এখানে অ্যাকচুয়ালি প্রতিলিপি গঠন করা, রেপ্লিকেশন কথার অর্থ হচ্ছে প্রতিলিপি গঠন করা, আর প্রতিলিপি গঠন করা অর্থ এখানে দাঁড়াচ্ছে যে তারা বংশ বিস্তার করতে পারে। দে ক্যান রেপ্লিকেট, তার মানে দে ক্যান মাল্টিপ্লাই, তারা বংশ বিস্তারে সক্ষম। দে only within the host cell. In host body they can synthesize protein. পোষক দেহের মধ্যে তারা প্রোটিন সংশ্লেষেও সক্ষম, এটা একটা সজীব বস্তু বা সজীব জীবের বৈশিষ্ট্য। দে কজ ডিজিজ লাইক আদার লিভিং অর্গানিজমস। এরা সংক্রমণকারী, এরা বিভিন্ন রোগ সৃষ্টিতে সক্ষম। সিমিলার জিন মিউটেশন অ্যাজ লিভিং অর্গানিজম। এদের জিনেও মিউটেশন দেখা যায়। আমরা যদি একটা জিনের বৈশিষ্ট্য দেখি, একটা সজীব বস্তু বা এটি জীবিত যে বস্তু, তার যে জিনের যদি বৈশিষ্ট্য আলোচনা করি, তাহলে দেখবো যে সেখানে লেখা থাকে যে জিন মিউটেশন ক্ষম, অর্থাৎ মিউটেশনের ক্ষমতা রয়েছে জিনের। তো এদেরও জিনের মিউটেশনের ক্ষমতা দেখা যায়। বলছে কিছু নন লিভিং ক্যারেক্টারিস্টিক্স আমরা পেয়ে থাকি। বলছে ডু নট হ্যাভ প্রোটোপ্লাজম অনুপস্থিত। খুবই গুরুত্বপূর্ণ, ভেবে দেখবে, এটা আমরা ছোটবেলা থেকে আলোচনা করছি। এদের প্রোটোপ্লাজম নেই। অ্যান্ড ডু নট পারফর্ম মেটাবলিজম, অর্থাৎ এদের বিপাক ক্রিয়া সংগঠিত হয় না। যেহেতু প্রোটোপ্লাজম নেই বলে বিপাক ক্রিয়া সংগঠিত হয় না, আমরা বলতে পারি। দিস ক্যান বি ক্রিস্টালাইজড, এদের কেলাসিত করা সম্ভব। দে ডু নট রেসপায়ার, স্বাভাবিকভাবে এদের শ্বসন দেখা যায় না। ইনভিট্রো কালচার ইজ নট পসিবল। ইনভিট্রো কথাটার আগেও আমরা আলোচনা করেছি, আমি আবার বলছি, ইনভিট্রো কথাটা আমি একটু মনে করিয়ে দিই। আমরা যখন বিশেষ করে জীবিত বস্তু বা সজীব বস্তুর বা জীবের যখন বৈশিষ্ট্য আলোচনা করেছি, বিশেষ করে যখন মেটাবলিজম যে বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে দেখেছি যে বিভিন্ন ধরনের যে রাসায়নিক বিক্রিয়া, দোজ কেমিক্যাল রিয়াকশন অর মেটাবলিক রিয়াকশন, বেসিক্যালি মেটাবলিক বায়োকেমিক্যাল রিয়াকশন মানে মেটাবলিক রিয়াকশন, দে ক্যান বি ক্যারিড আউট ইন ভিট্রো, মানে দেহের বাইরেও সেগুলো সম্ভব। তো ইনভিট্রো কথার অর্থ হচ্ছে যেটা দেহের বাইরে সংগঠিত হয়। ইনভিট্রো কথার অর্থ হচ্ছে দেহের বাইরে। ইনভিট্রো কালচার ইজ নট পসিবল, অর্থাৎ দেহের বাইরে মানে পোষক দেহের বাইরে তার কালচার, তার পালন সম্ভব নয়, যেহেতু এরা পোষক দেহের মধ্যেই একমাত্র জীবিত। কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আরেকবার সামারাইজ করে দেওয়ার চেষ্টা করব। এক হচ্ছে এরা প্রোটোপ্লাজম
এদের প্রোটোপ্লাজম দেখা যায় না, এদের প্রোটোপ্লাজম অনুপস্থিত, এদের মেটাবলিজম দেখা যায় না, এরা পোষক দেহের মধ্যে রেপ্লিকেট করতে পারে, দে ক্যান রেপ্লিকেট উইদিন দ্য হোস্ট সেল অ্যান্ড দে ক্যান সিনথেসাইজ প্রোটিন অনলি উইদিন দ্য হোস্ট সেল, তাদের জিনের মিউটেশন দেখা যায়, ইত্যাদি ইত্যাদি। তো আশা করছি অসুবিধা হওয়ার কথা নয়। আমরা এগিয়ে যেতে পারি। আমরা একটু একটা ভাইরাসের স্ট্রাকচার একটু সংক্ষেপে আলোচনা করে নেওয়ার চেষ্টা করব। সাধারণত এটা এখানে গুছিয়ে উপস্থাপনা করা রয়েছে, খুব বিশেষ অসুবিধা হওয়ার কথা নয়। তোমরা যদি দেখো, এটাই সংক্ষেপে এনসিআরটিতে বলা আছে। এনসিআরটিতে সাধারণত এইটুকুই বলা আছে যে ভাইরাস শুধুমাত্র নিউক্লিয় প্রোটিন নিয়ে গঠিত, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড, নিউক্লিয় প্রোটিন কথার অর্থ হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত। ভাইরাস নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন, নিউক্লিক অ্যাসিড দু প্রকার হতে পারে, ডিএনএ বা আরএনএ। তো এটাই বলা হয়েছে, একটু চোখ রাখলেই দেখতে পাবে, বুঝতে পারবে যে এইটুকুই বলা আছে যে এক হচ্ছে প্রোটিন আবরণী নিয়ে গঠিত, আর নিউক্লিক অ্যাসিডকে আবৃত করে রাখে এই প্রোটিন আবরণী, ব্যাস। নিউক্লিক অ্যাসিড ডিএনএ বা আরএনএ হতে পারে। তো সেটাই আমরা একটু আলাদা করে আলোচনা করে নেওয়ার চেষ্টা করবো। বলছি ভাইরাসেস আর টাইনি স্মলার ইন ইটস সাইজ, রেঞ্জিং বিটুইন 30 to 50 ন্যানোমিটার, এনএম অর্থাৎ ন্যানোমিটার। বলছে এর আকার আকৃতি নিয়ে কি বলা হয়েছে, যে অতিরিক্ত ক্ষুদ্রতম, আমরা আগেও দেখেছি দে ক্যান পাস থ্রু ব্যাকটেরিয়া ফিল্টার্স। এখানে সাধারণত একটা মাপ দিয়ে দেওয়া হয়েছে যে ইট রেঞ্জেস বিটুইন 30 to 50 ন্যানোমিটার, মনে রাখার চেষ্টা করব। বলছে জেনারেলি আ ভাইরাস ইজ মেড আপ অফ আ প্রোটিন ক্যাপসিড, একটা বাইরের আবরণী যেটি প্রোটিন নির্মিত, তাকে বলা হচ্ছে ক্যাপসিড, এবং নিউক্লিক অ্যাসিড। দেখতেই পাচ্ছ যে একদিকে লেখা রয়েছে যে ক্যাপসিড দ্বারা গঠিত, ক্যাপসিড মানে প্রোটিন আবরণী দ্বারা গঠিত, আর নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। একটু চোখ রাখলেই দেখবে যে এখানেও এনসিআরটির ভাষাটাই চেষ্টা করা হয়েছে তুলে ধরার। বলছে দে ইউজুয়ালি ল্যাক আ সেল ওয়াল বাট আর সারাউন্ডেড বাই প্রোটেক্টিভ প্রোটিন কোটিং কল্ড দ্য ক্যাপসিড। দে ইউজুয়ালি ল্যাক সেল ওয়াল, এদের কোষ প্রাচীর অনুপস্থিত, কিন্তু এদের প্রোটিন আবরণী উপস্থিত, যাকে ক্যাপসিড বলা হয়। দে আর সারাউন্ডেড বাই a protective protein coating called the capsid. The protein coat called a capsid made of small subunits called capsomere. এই ক্যাপসিড যে একক নিয়ে গঠিত, প্রোটিন নির্মিত ক্যাপসিড যে একক নিয়ে গঠিত, উপ একক নিয়ে গঠিত, এখানে লেখা আছে সাব ইউনিটস মানে একক বা উপ একক নিয়ে গঠিত, তাকে বলছে ক্যাপসোমিয়ার। তাহলে প্রোটিন নির্মিত ক্যাপসিড নিয়ে গঠিত, আর এই প্রোটিন নির্মিত ক্যাপসিড যে উপ একক নিয়ে গঠিত, তাকে কি বলছে, ক্যাপসোমিয়ার। ইট প্রোটেক্টস দ্য নিউক্লিক অ্যাসিড, এটি আবৃত করে রাখে কাকে, এটি আবৃত করে রাখে নিউক্লিক অ্যাসিডকে। দুটি জিনিস নিয়ে গঠিত, এক হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর দ্বিতীয় হচ্ছে প্রোটিন আবরণী। তো প্রোটিন আবরণী কাকে আবৃত করে রাখছে, না আমরা বলতে পারি যে নিউক্লিক অ্যাসিডকে। It protects the nucleic acid. These capsomeres arranged in helical or polyhedral geometric forms possess antigenic properties. বলছে এই যে ক্যাপসোমিয়ার মানে এককগুলি, ক্যাপসিডের একক ক্যাপসোমিয়ার, এর নির্দিষ্ট সজ্জা বিন্যাস দেখা যায়। হেলিক্যালি অ্যারেঞ্জ হতে পারে, হেলিক্যালি অর্থাৎ প্যাঁচানো, যেমন ডিএনএ হেলিক্যাল, সেরকমই বলছে হেলিক্যালি এটি সাজানো থাকতে পারে এককগুলি, অথবা পলিহেড্রাল হতে পারে। দিস ক্যাপসোমিয়ার্স অ্যারেঞ্জড ইন হেলিক্যাল অর পলিহেড্রাল, একটু চিহ্নিত করার চেষ্টা করব অবশ্যই। জিওমেট্রিক ফর্মস পজেস অ্যান্টিজেনিক প্রপার্টিজ, এদের অ্যান্টিজেনিক প্রপার্টি রয়েছে, এদের অ্যান্টিজেনিক প্রপার্টি রয়েছে, ঠিক আছে। ক্যাপসোমিয়ার বলছে পরবর্তী আমরা দেখতে পাচ্ছি নিউক্লিক অ্যাসিড, একটু দেখে নেওয়ার চেষ্টা করুন। আমি আগেই বলে দিয়েছি এনসিআরটিতে এটাই বলা আছে যে নিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত, এবং নিউক্লিক অ্যাসিড দু প্রকার হতে পারে, এক ডিএনএ হতে পারে, দ্বিতীয় আরএনএ হতে পারে, বলে দেওয়াই হয়েছে। তো একটু ভাষাটা দেখে নেওয়ার চেষ্টা করব। বলছে ইন অ্যাডিশন টু প্রোটিনস ভাইরাসেস অলসো কন্টেন জেনেটিক মেটেরিয়াল। বলছে প্রোটিন আবরণী ছাড়াও সাধারণত ভাইরাসের নিউক্লিক অ্যাসিড দেখা যায় বা জেনেটিক মেটেরিয়াল, এটাই এদের জেনেটিক মেটেরিয়াল, নিউক্লিক অ্যাসিড অর্থাৎ জেনেটিক মেটেরিয়াল। দ্যাট কুড বি ইদার আরএনএ অর ডিএনএ,
হয় আরএনএ না হলে ডিএনএ। দেখো দু ধরনেরই নিউক্লিক অ্যাসিড হয়, এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। নিউক্লিক অ্যাসিড অর্থাৎ রাইবো নিউক্লিক অ্যাসিড আর ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তো ভাইরাসের ক্ষেত্রে হয় আরএনএ অথবা ডিএনএ, উভয় দেখতে পাওয়া যায়। বলছে আ ভাইরাস ইজ এ নিউক্লিয় প্রোটিন অ্যান্ড দ্য জেনেটিক মেটেরিয়াল ইজ ইনফেকশিয়াস। মাথায় রাখবে। বলছে ভাইরাস অ্যাকচুয়ালি কি? ভাইরাস হচ্ছে জেনারেলি নিউক্লিয় প্রোটিন। নিউক্লিয় প্রোটিন বলতে কি বোঝাচ্ছে? নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন তো দেখতেই পাচ্ছি যে দুটি উপাদান নিয়ে গঠিত, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন। ওই জন্য বলা হচ্ছে ভাইরাস ইজ এ নিউক্লিয় প্রোটিন অ্যান্ড দ্য জেনেটিক মেটেরিয়াল ইজ ইনফেকশিয়াস। অর্থাৎ এদের যে জেনেটিক বস্তু অর্থাৎ নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ আমরা বলতে পারি ডিএনএ বা আরএনএ, সেটা ইনফেকশিয়াস অর্থাৎ সেটা সংক্রমণকারী, সেটা সংক্রমণে সক্ষম, ইনফেকশিয়াস। ইন জেনারেল ভাইরাস দ্যাট ইনফেক্ট প্ল্যান্টস হ্যাভ সিঙ্গল স্ট্র্যান্ডেড আরএনএ। এই তথ্যটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের খুব কাজে দেয়। এটা একটু চিহ্নিত করার চেষ্টা করবে। সেটা হচ্ছে স্বাভাবিকভাবে আমরা যদি দেখি তাহলে উদ্ভিদকে আক্রমণ করে বা উদ্ভিদ যে সকল ভাইরাস, মানে উদ্ভিদ ভাইরাস বলি, প্ল্যান্ট ভাইরাস, আমরা ফাইটোজিনিও বলে থাকি। তো ভাইরাসেস দ্যাট ইনফেক্ট প্ল্যান্টস অর্থাৎ উদ্ভিদকে সংক্রমণ ঘটায়, সেই সকল ভাইরাসের নিউক্লিক অ্যাসিড সাধারণত আমরা যদি দেখি তাহলে সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ, একতন্ত্রী আরএনএ। খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের খুব কাজে দেয়। আমি আবার বলবো, অ্যান্ড ভাইরাসেস দ্যাট ইনফেক্ট অ্যানিমালস অর্থাৎ যে সকল ভাইরাস যারা সাধারণত প্রাণীকে আক্রমণ করে বা প্রাণীর সংক্রমণ ঘটায়, তাদেরকে আমরা প্রাণী ভাইরাস বা জু ফ্যাজিনি বলে থাকি। তো viruses that infect animals have either single or double stranded RNA। তো তাদের ক্ষেত্রে কি দেখতে পাবো? সিঙ্গেল স্ট্র্যান্ডেড বা ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ অর ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, অর ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। দেখো ডিএনএ ডাবল স্ট্র্যান্ডেড হয়। আমরা পরবর্তীকালে দেখব যে একমাত্র এখানেই ব্যতিক্রম দেখতে পাই যে ভাইরাসের ক্ষেত্রে একতন্ত্রী ডিএনএও আমরা পেয়ে থাকি। ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ মানে দ্বিতন্ত্রী ডিএনএ। তো এটাই বলা হয়েছে যে জু ফ্যাজিনি যারা অর্থাৎ যারা প্রাণী ভাইরাস, তাদের ক্ষেত্রে জেনেটিক বস্তুটা সাধারণত কি হয়? তাদের ক্ষেত্রে হয় সিঙ্গেল স্ট্র্যান্ডেড বা ডাবল স্ট্র্যান্ডেড। দেখো আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ডেড হওয়ার কথা, কিন্তু এদের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি যে জু ফ্যাজিনি যারা যারা প্রাণী সংক্রমণ ঘটায়, তাদের ক্ষেত্রে ডাবল স্ট্র্যান্ডেড দ্বিতন্ত্রী আরএনএও দেখা যাচ্ছে হয়ে থাকে। পাশাপাশি ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএও হতে পারে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য, বারবার বলে দিচ্ছি, মাথায় রাখবে। বলছে ব্যাকটেরিয়াল ভাইরাসেস অর ব্যাকটেরিওফাজেস। বলছে কিছু কিছু ভাইরাস রয়েছে যারা সাধারণত ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটায়, বা এক কথায় বলতে পারো ব্যাকটেরিয়াকে ভক্ষণ করে, এক কথায় বলতে পারো ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। তাদেরকে বলে ব্যাকটেরিওফাজ। লেখা আছে ব্যাকটেরিয়াল ভাইরাসেস অর ব্যাকটেরিওফাজেস, viruses that infect bacteria are usually double stranded DNA ভাইরাস। এটাও খুব গুরুত্বপূর্ণ। ব্যাকটেরিওফাজ সাধারণত তাদের ক্ষেত্রে জেনেটিক বস্তু যদি দেখি তাহলে সেটা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ হয়। দে কন্টেন লাইসোজাইম এনজাইম। তো তাদের ক্ষেত্রে কিছু আর্দ্র বিশ্লেষণকারী লাইসোজোমাল উৎসেচক দেখা যায়, ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ দেখা যায়, তার পাশাপাশি আর্দ্র বিশ্লেষণকারী হাইড্রোলাইটিক লাইসোজোমাল উৎসেচক দেখা যায়। ব্যাকটেরিওফাজ, ব্যাকটেরিওফাজ কারা? যে সকল ভাইরাস, এরা ভাইরাস। ব্যাকটেরিওফাজ কারা? এরা ভাইরাস যারা ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটায়, ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, ব্যাকটেরিয়াকে ভক্ষণ করে। দেখো ছবিতেও দেখতে পাচ্ছ যে সাধারণত একটা প্রোটিন আবরণী, তাকে আমরা বলতে পারি যে নিউক্লিও ক্যাপসিড বলে চিহ্নিত করা হয়েছে। একটু দেখবে ভেতরটা, নিউক্লিও ক্যাপসিড বলে যেটা চিহ্নিত করা হয়েছে, এবং নিউক্লিও ক্যাপসিডের ভেতরে কি রয়েছে না ভাইরাল জেনম অর্থাৎ নিউক্লিক অ্যাসিড রয়েছে। এই ক্যাপসিডের একক হচ্ছে ক্যাপসোমিয়ার। খুব ভালো কথা। বলছে কিছু কিছু ক্ষেত্রে, এবার তুমি বলছো স্যার তাহলে একদম বাইরে কি আছে, একদম বাইরে কি রয়েছে একটু দেখে নাও। বলছে কিছু কিছু, সকল ভাইরাসের ক্ষেত্রে নয়, কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে আমরা দেখব যে এই ক্যাপসিডের বাইরেও একটা এনভেলপ অর্থাৎ আরো একটি আবরণী, অতিরিক্ত আবরণী দেখা যায়। সকল ভাইরাসের ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে লেখা আছে।
A viral envelope is the outermost layer of many types of virus. সকল ভাইরাসের ক্ষেত্রে নয়, কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে ক্যাপসিডের বাইরেও একটি অতিরিক্ত আবরণী আমরা দেখতে পাই, এবং তাকে আমরা কি বলে থাকি? তাকে বলে থাকি এনভেলপ। তাকে বলে থাকি এনভেলপ। ঠিক আছে, বলছে 1 মিনিট। বলছে it protects the genetic material in their life cycle when traveling between host cell। বলছে সাধারণত এর কাজও আমরা যদি দেখি ক্যাপসিডের মতো। ক্যাপসিড কি করে? নিউক্লিক অ্যাসিড ভাইরাল জেনমটাকে রক্ষা করে। এনভেলপও ভাইরাল জেনমটাকে রক্ষা করে, বিশেষ করে যখন এক পোষক থেকে অপর পোষকের মধ্যে স্থানান্তরণ হয়, তখন এর প্রধান কাজ হলো যে ভাইরাল জেনমটাকে রক্ষা করা, আলাদা কিছু নয়। ক্যাপসিডের মতোই এটা একটা অতিরিক্ত আবরণী, যেটা কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে দেখা যায়। এটা কিভাবে তৈরি হয় একটু বলে দিই সংক্ষেপে। আমরা যদি দেখি, বলছে যে পোষকের যে আবরণী এবং বিশেষ করে ভাইরাসের যে আবরণী, ঠিক আছে, পোষক কোষের যে কোষ পর্দা, পোষকের আবরণী বলতে কোষ পর্দা। তো পোষকের আবরণী মানে কোষ পর্দার অংশ, এবং ভাইরাসের যে আবরণী তার অংশ নিয়েই এটা গঠিত হয়। মাথায় রাখবে হাউ দিস এনভেলপ ডেভেলপস। এই এনভেলপটা তৈরি কি করে হচ্ছে? এই কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে আমরা দেখবো যে এই এনভেলপ পাওয়া যায়। এটা তৈরি কিভাবে হয় না, এটা পোষকের কোষ পর্দা মানে বাইরের আবরণীর উপাদান দিয়েই এটা গঠিত হয়, আলাদা কিছু নয়। লেখা আছে নট অল ভাইরাসেস হ্যাভ এনভেলপ। সকল ভাইরাসের ক্ষেত্রে এনভেলপ দেখা যায় না। দ্য এনভেলপ, আচ্ছা, বলছে যে সাধারণত আমরা ভাইরাসের বিভিন্ন শ্রেণী বিভাগগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করব। এবার একটু বোঝার চেষ্টা করবে যে এটা এনসিআরটিতে আলাদা করে দেওয়া নেই। এটা অ্যাকচুয়ালি করার কারণ হচ্ছে এটা নিজেদের সুবিধার জন্য, অর্থাৎ বিভিন্ন উদাহরণগুলো যেন মনে রাখতে পারি, বিভিন্ন প্রকারভেদের সাহায্যে বিভিন্ন উদাহরণগুলো যেন মনে রাখা যায়, এবং যে কোনো প্রশ্নের যেন উত্তর করতে পারি, তার জন্যই এটা করা। তো এটা এনসিআরটিতে সেইভাবে ভাষায় লেখা না থাকলেও এটা আমাদের সুবিধার জন্যই আমরা আলোচনা করছি। একটু দেখে নেওয়ার চেষ্টা করবে, এবং আমি বারবার যেমন বলি যে একটু রেফারেন্স বই যদি তোমরা দেখো, তাহলে দেখবে যে আরো কিছু উদাহরণ পেয়ে যাবে। কয়েকটা জিনিস মাথায় রাখবে যেটা এই উদাহরণগুলো মনে রাখতে সাহায্য করে। এর আগে আমরা যেটা দেখেছি যে ভাইরাস যে নিউক্লিক অ্যাসিড সেটা আরএনএ বা ডিএনএ হতে পারে, কিন্তু এটাও দেখেছি যে ইন জেনারেল যে প্ল্যান্ট ভাইরাস তাদের যে জেনেটিক বস্তু সেটা সাধারণত সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ হয়, আর অ্যানিমাল ভাইরাসের ক্ষেত্রে সিঙ্গেল স্ট্র্যান্ডেড এবং ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ, তার সঙ্গে আমরা দেখতে পাই যে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ দেখা যায়। তো এইটা মাথায় রাখলে মোটামুটি উদাহরণগুলো মনে রাখতে সুবিধা হয়, কারণ এখানেই বলে দেওয়া আছে যে ইন জেনারেল প্ল্যান্ট ভাইরাসের জেনেটিক বস্তু কি হয়, ইন জেনারেল অ্যানিমাল ভাইরাসের জেনেটিক বস্তু কি হয়, কি হতে পারে, এটা এখানেই বলে দেওয়া আছে। ফলে এই উদাহরণগুলো মনে রাখা বিশেষ অসুবিধাজনক হয় না। বলছে ভাইরাস সাধারণত নিউক্লিক অ্যাসিডের উপর নির্ভর করে যদি দেখি, তাহলে দুটো ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে। এক হচ্ছে ডিএনএ, অপরটি হচ্ছে আরএনএ। ডিএনএ ডিএনএ একইভাবে আমরা বলতে পারি যে ডাবল স্ট্যান্ডার্ড হতে পারে, সিঙ্গেল স্ট্যান্ডার্ড হতে পারে। ডাবল স্ট্যান্ডার্ড দ্বিতন্ত্রী ডিএনএ, সিঙ্গেল স্ট্যান্ডার্ড এসএস ডিএনএ, অর্থাৎ মানে একতন্ত্রী ডিএনএ বোঝানো হয়েছে। আরএনএ সাধারণত ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ হতে পারে ভাইরাসের ক্ষেত্রে, অর্থাৎ দ্বিতন্ত্রী ডিএনএ আরএনএ হতে পারে, এবং পাশাপাশি আমরা বলতে পারি যে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ অর্থাৎ একতন্ত্রী আরএনএ যুক্ত ভাইরাসও হতে পারে। তো এখানে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তে যে উদাহরণ দেওয়া রয়েছে সেটা হচ্ছে হার্পিস এবং হেপাটাইটিস। দেখো হেপাটাইটিসটা আমাদের মনে রাখতে হয়, হেপাটাইটিসটা আমাদের মনে রাখতে হয় কারণ আমাদের হেপাটাইটিসটা আলাদা করে পরে আলোচনার বিষয়, আর সেখানে আমরা আলোচনা করি যে এই হেপাটাইটিস বি ভাইরাস, বিশেষ করে হেপাটাইটিস বি ভাইরাস, তার যে জেনেটিক বস্তু, তার জেনেটিক বস্তুটা হচ্ছে দ্বিতন্ত্রী ডিএনএ যুক্ত, দ্বিতন্ত্রী ডিএনএ যুক্ত। সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ, দেখো এটা একটা খুব কমন প্রশ্ন যে আমরা দ্বিতন্ত্রী ডিএনএ পেয়ে থাকি, কিন্তু ভাইরাসের ক্ষেত্রে একতন্ত্রী ডিএনএ দেখা যায়। কার ক্ষেত্রে দেখা যায়? বলছে ফাই, এখানে ফাইটা আলাদা করে হয়তো আমি পুট করতে পারিনি, তো একটু তোমরা যারা নোট ডাউন করছো একটু চেষ্টা করবে সেটা
আলাদা করে নোট ডাউন করে নেওয়ার, সেটা হচ্ছে 5 × 174। ফাই, আশা করছি তোমরা জানো যে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন ফাই সেটা কিভাবে চিহ্নিত করা হয়, আশা করছি অসুবিধা হওয়ার কথা নয়। 5 × 174 এবং কলিফাজ ভাইরাস, এছাড়াও আছে MS2। আমরা যদি বই দেখি তাহলে এই তিনটি উদাহরণই দেওয়া থাকে, 5 × 174, কলিফাজ এবং তার সঙ্গে MS2। ঠিক আছে, যতটুকু মনে রাখা যায়, বলছে ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ, ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ অর্থাৎ দ্বিতন্ত্রী আরএনএ যুক্ত ভাইরাস, তাদেরকে রিও ভাইরাস বলে। তাদেরকে রিও ভাইরাস অর্থাৎ দ্বিতন্ত্রী আরএনএ যুক্ত ভাইরাস, তাদেরকে রিও ভাইরাস। সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, সিঙ্গেল স্ট্যান্ডার্ড অর্থাৎ একতন্ত্রী আরএনএ যুক্ত ভাইরাস, যেমন উদাহরণ দেওয়া রয়েছে ইনফ্লুয়েঞ্জা, পোলিও, এইচআইভি, টিএমবি, এগুলি সাধারণত সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ যুক্ত ভাইরাস। এবং সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ যুক্ত ভাইরাসকে সাধারণত রেট্রো ভাইরাস বলা হয়, মাথায় রাখবে, রেট্রো ভাইরাস। যেমন ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ যুক্ত ভাইরাসকে রিও ভাইরাস বলা হয়, সেরকম সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ যুক্ত ভাইরাসকে রেট্রো ভাইরাস বলা হয়ে থাকে। রেট্রো ভাইরাস, এই ছোট ছোট জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। একটু এগিয়ে যাব, বলছে যে ক্লাসিফিকেশন অফ ভাইরাস অন দ্য বেসিস অফ হোস্ট, পোষকের ওপর নির্ভর করে ভাইরাসের শ্রেণী বিভাগ। বলছে আমরা দেখব যে এখানে বিভিন্ন পোষক ভাইরাসের ক্ষেত্রে দেখা যায়। বলছে যদি পোষক উদ্ভিদ হয়, ইফ হোস্ট ইজ আ প্ল্যান্ট, তাহলে সাধারণত সেই ভাইরাসকে আমরা ফাইটোফ্যাজিনি বলি। ফাইটো কথার অর্থ হচ্ছে উদ্ভিদ, এখানে ফ্যাজিনি নির্দেশ করছে সাধারণত উদ্ভিদকে সংক্রমণ ঘটায়। বলছে জুফ্যাজিনি, দেখো বোঝাই যাচ্ছে যে এখানে হোস্ট হচ্ছে অ্যানিমাল। ফাইটোফ্যাজিনির একটা উদাহরণ, খুব সাধারণ উদাহরণ, টোব্যাকো মোজাইক ভাইরাস, টোব্যাকো প্ল্যান্টের সংক্রমণ ঘটায়। জুফ্যাজিনি পক্স ভাইরাস বলতে পারি, হেপাটাইটিস বি ভাইরাস বলতে পারি, কারণ হেপাটাইটিস বি মানুষের ক্ষেত্রে, মানুষের লিভারের এক ধরনের সংক্রমণ, লিভারের ক্ষেত্রে দেখা যায়, মানুষের লিভারের ক্ষেত্রে দেখা যায়। তো আশা করছি এর উদাহরণগুলো মনে রাখতে বিশেষ অসুবিধা হবে না। সায়ানোফাজ, সায়ানো, দেখো আমরা সায়ানো ব্যাকটেরিয়া জানি, সেখানে সায়ানোফাজ কাকে বলছে? যে ভাইরাস সাধারণত নীলাভ সবুজ শৈবালের সংক্রমণ ঘটায় বা নীলাভ সবুজ শৈবালকে আক্রমণ করে, তাদের সায়ানোফাজ বলে। হোস্ট, হোস্ট হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া, সায়ানো ব্যাকটেরিয়া অর্থাৎ নীলাভ সবুজ শৈবাল। ব্যাকটেরিওফাজ আমরা আগেই পড়েছি, এখানে পোষক হচ্ছে ব্যাকটেরিয়া। মাইকোফাজ, সাধারণত মাইকোফাজ কাদের বলা হয়? যে সকল ভাইরাস যাদের পোষক হলো ফাঙ্গি বা ছত্রাক, তাদের মাইকোফাজ বলা হয়। এবং জাইমোফাজ, সাধারণত যে সকল ভাইরাস যাদের পোষক হচ্ছে ইস্ট, ইস্ট মাথায় রাখবে, জাইমো, এই কথাটার একটা মানে গভীর সম্পর্ক রয়েছে, এখন বলবো না, ঠিক সময়ে বলবো, বুঝতে পারবে। আপাতত এইটুকুই মনে রাখতে পারো যে জাইমোফাজ অর্থাৎ যাদের যে সকল ভাইরাসের পোষক হলো ইস্ট, তাদের জাইমোফাজ বলা হয়। আমরা একটু এগিয়ে যাব, বলছে ক্লাসিফিকেশন অফ ভাইরাস অন দ্য বেসিস অফ শেপ। দেখো একটু আগেই দেখেছি যে যে ক্যাপসোমিয়ার একক, ক্যাপসিডের একক ক্যাপসোমিয়ার, বেসিক্যালি দে আর অ্যারেঞ্জড ইন হেলিক্যাল অর পলিহেড্রাল জিওমেট্রি। তাদের একটা নির্দিষ্ট সজ্জাবিন্যাস সের কথা উল্লেখ করা এর পূর্বেই হয়েছে। তো এখানেও আমরা দেখব যে এই শেপের ওপর নির্ভর করে, অর্থাৎ এই যে ক্যাপসিড কি নির্দিষ্ট রীতিতে সজ্জিত রয়েছে তার উপর নির্ভর করে দেখা যাবে যে ভাইরাসের বিভিন্ন আকার বা আকৃতি হতে পারে। ঠিক আছে, তো আমরা একটু দেখে নেব। এক বলছে হেলিক্যাল, এর আগেও দেখেছি হেলিক্যাল অর্থাৎ হেলিক্যাল অর্থাৎ প্যাঁচানো। টোব্যাকো মোজাইক ভাইরাস হচ্ছে এর উদাহরণ, হেলিক্যাল, একটু মাথায় রাখাই যায়, মনে রাখা যায়। পলিহেড্রাল, পলিহেড্রাল দেখতেই পাচ্ছ যে বহু ফ্যাসেট, এখানে ফ্যাসেট দিক আমরা বলতে পারি যে অনেক দিক রয়েছে, পলি মানে বহু। তো অ্যাডেনো ভাইরাস হচ্ছে এর উদাহরণ। ঠিক আছে, অনেকগুলি ফ্যাসেট, অনেকগুলি দিক আমরা দেখতে পাচ্ছি। এক হচ্ছে স্ফেরিক্যাল, স্ফেরিক্যাল অনেকটা গোলাকার বলা যেতে পারে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। আর কমপ্লেক্স, কমপ্লেক্স আমরা বলতে পারি ব্যাকটেরিয়া, জটিল, জটিল গঠন ব্যাকটেরিওফাজের ক্ষেত্রে দেখা যায়। তাহলে হেলিক্যাল হচ্ছে টোব্যাকো মোজাইক ভাইরাস, পলিহেড্রাল হচ্ছে অ্যাডেনো ভাইরাস, স্ফেরিক্যাল হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এবং কমপ্লেক্স মানে জটিল যে গঠন দেখতে পাই, জটিল যে আকার বা আকৃতি দেখা যায়, সেটা ব্যাকটেরিওফাজের ক্ষেত্রে দেখা যায়। ঠিক আছে, আশা করছি এখানে অসুবিধা হওয়ার কথা নয়। এখানে আমি দু চার কথা বলবো, তারপরে এগিয়ে যাব। দেখো অনেক সময় মাথায় এই প্রশ্ন আসতে পারে যে স্যার আমরা এটা এনসিইআরটির বাইরে আলোচনা করছি,
তো আমি একটু সকলকে এখানে বলতে চাই, এগুলো বলার দরকার আছে, বিশেষ করে যারা নিটের প্রস্তুতি নেয়। তো এগুলো চলার পথে আস্তে আস্তে এক এক করে মানে আলোচনা করা হয়, এবং আশা করব যে তোমরা একটু এগুলো অবশ্যই নোট ডাউন করবে, বা হয়তো যে কোনো ভাবে মাথায় রাখার চেষ্টা করবে, কারণ এগুলো দরকার। মাথায় রাখবে যে তোমার একটা প্রশ্ন, তার 4টে অপশন, তো তার মধ্যে একটি ঠিক। তো অনেক সময় আমি ঠিক উত্তরটা নাও জানতে পারি, কিন্তু বাকি যে 3টে অপশন, 4টের মধ্যে একটি ঠিক এবং বাকি 3টে যে ভুল, সেই ভুল 3টে সম্পর্কেও জানাটা অনেক সময় দরকার হয়ে দাঁড়ায়। তো তুমি তোমার নলেজটা যত এক্সপ্যান্ড করবে, তো কোনটা ভুল সেটাও চিহ্নিত করতে পারবে, ঠিকটা না জানলেও। তো ওই জন্য যতটা পারা যায়, আমি বারবার বলি যে সুস্পষ্ট ধারণার জন্য একটু গভীরে আলোচনা করা দরকার। হয়তো হয়তো ধরে নিচ্ছি যে এনসিআরটির ভাষা তুলেই প্রশ্ন হচ্ছে, ধরে নেওয়া যাক যে ভাইরাসে যেটুকু এনসিআরটিতে দেওয়া আছে তার বাইরে হয়তো আসবে না, ঠিক আছে। কিন্তু বাবা, এটাকে তো মাথায় রাখতেই হবে যে একটি স্টেটমেন্ট যেটা ঠিক কিন্তু বাকি 3টি ভুল, তো অনেক সময় ঠিকটা না জানলেও বাকি 3টি যে ভুল সেটাও জানার দরকার আছে। তো সেটা একমাত্র সম্ভব যখন আমার নলেজটা আমি এক্সপ্যান্ড করব। তো ওই জন্য প্রস্তুতি শুধুমাত্র যেটুকু দরকার তার উপর নির্ভর করে গেলে হয়তো সত্যি সেটা অসম্পূর্ণ থেকে যায়। সম্পূর্ণ প্রস্তুতি নিতে গেলে মোটামুটি আনুষঙ্গিক কিছু জিনিস আলোচনা করতেই হয়, মাথায় রাখবে। এখানে ব্যাকটেরিওফাজের গঠন একটু বলবো। দেখো, তোমরা প্রিভিয়াস ইয়ার্স যদি প্রশ্ন ঘেটে দেখো, যদি চর্চা করো, তাহলে অনেক এমন স্টেটমেন্ট পাবে যেখানে ব্যাকটেরিওফাজ রয়েছে। শুধু ব্যাকটেরিওফাজ নয়, আমরা যদি দেখি ভাইরাল রিপ্রোডাকশন, মানে যেটা ব্যাকটেরিওফাজের জীবন চক্রের কথা বলা হয়, বিশেষ করে লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্র, এটা অফলাইনে আলোচনা হয়েছে। তো সেখানে আমি বলতে পারি যে সেই লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্র, সেখান থেকেও মানে দেখা যাবে যে স্টেটমেন্ট তুলে দেওয়া আছে। সেটা উত্তর না, সঠিক উত্তর না ভুল উত্তর, সেটাতে যাচ্ছি না, কিন্তু সেটা তো আছে। তো সেই বিষয়টা তো আমাকে জানতে হয় যে ব্যাকটেরিয়ার জীবন চক্রে আমরা লাইটিক চক্র, লাইসোজেনিক চক্র আলোচনা করি, কিন্তু এটা এনসিআরটিতে দেওয়া নেই, কিন্তু সেটা এনসিআরটিতে দেওয়া নেই। ওই জন্য এনসিআরটির উপর সম্পূর্ণ নির্ভর করে গেলে আমাদের প্রিপারেশন অসম্পূর্ণ থেকে যাবে। ওই জন্য বারবার বলা হচ্ছে যেটুকু তোমাকে বলা হচ্ছে চেষ্টা করবে সেটা অবশ্যই ভালো করে করার। এনসিআরটির বাইরে আমি যেটুকু আলোচনা করছি, এবং নিজে সুযোগ করে যদি আরো তুমি করতে পারো, নিজের মতো করে তৈরি হতে পারো, তাহলে তো খুবই ভালো হয়। এটা সকলকেই বলা হচ্ছে বারবার। যাই হোক, বলছে স্ট্রাকচার অফ ব্যাকটেরিওফাজ, ব্যাকটেরিওফাজের গঠন। তো a bacteriophage is a virus that infects bacterial cell and reproduces inside it. সাধারণত একটি ব্যাকটেরিওফাজ হলো একটি ভাইরাস যা ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটায় এবং ব্যাকটেরিয়া কোষের মধ্যে বংশ বিস্তার করে, মাল্টিপ্লাইজ অর ইট রিপ্রোডিউসেস উইদিন দ্য ব্যাকটেরিয়া সেল, উইদিন দ্য ব্যাকটেরিয়াল সেল। দে ভ্যারাই আ লট ইন দেয়ার শেপ অ্যান্ড জেনেটিক মেটেরিয়াল। সাধারণত তাদের যে আকার আকৃতির বিভিন্ন পরিবর্তন দেখা যায়, বিভিন্ন ভ্যারিয়েশন দেখা যায়, বিভিন্ন প্রকার দেখা যায়, এবং তাদের জেনেটিক বস্তুরও প্রকার দেখা যায়। আমরা এটাও দেখেছি সাধারণত যে ব্যাকটেরিওফাজ, সেই ব্যাকটেরিওফাজের জেনেটিক বস্তু ডিএনএ হয়ে থাকে, ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ হয়ে থাকে। মাথায় রাখবে, এটা কিন্তু এনসিআরটির ভাষাতেই রয়েছে। বলছে ব্যাকটেরিওফাজের গঠন, বলছে দ্য ব্যাকটেরিওফাজ কনসিস্ট অফ আ পলিহেড্রাল হেড। পলিহেড্রাল আমি বলেছি ফেসেট, ফেসেট মানে দিক, ঠিক আছে। তো এখানে ফেস, ফেস থেকে কথাটা এসছে ফেসেট। তো আলাদা মানে এরকম বহু দিক আমরা দেখতে পাবো। কিউবয়েডাল হলে যেমন 4টে দিক দেখবো, সেরকম এখানে 4-এর অধিকও থাকতে পারে। কিউবয়েডাল অর্থাৎ ঘনকাকার আমরা সাধারণত জানি। তো এখানে পলিহেড্রাল দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা দেখব যে একাধিক ফ্যাসেট, মানে ততোধিক ফ্যাসেট নিয়ে গঠিত। দ্য ব্যাকটেরিওফাজ কনসিস্ট অফ এ পলিহেড্রাল হেড। এখানে যে মস্তক সেটা পলিহেড্রাল, আর শর্ট কলার, কলার চিহ্নিত করা আছে, একটু দেখে নেবে। শর্ট কলার, একটা ছোট্ট কলার অংশ
রয়েছে অ্যান্ড হেলিক্যাল টেল, কলার বা একে গ্রীবা অংশ বলে থাকি, কলার বা আমরা একে গ্রীবা নেক বলে থাকি, ঠিক আছে, এবং হেলিক্যাল টেল, এই তিনটি প্রধান অংশ নিয়ে ব্যাকটেরিওফাজ গঠিত। কি কি? পলিহেড্রাল হেড, মস্তক, তার পরবর্তী অংশ হচ্ছে নেক বা গ্রীবা ছোট্ট, এবং তার পরবর্তী অংশ হচ্ছে হেলিক্যাল টেল, মানে হেলিক্যাল অর্থাৎ প্যাঁচানো পুচ্ছ। হেড, দ্য হেড কনসিস্ট অফ 2000 ক্যাপসোমিয়ার্স উইথ ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ইনক্লোজড উইদিন। আগেও বলা হয়েছে যে ব্যাকটেরিওফাজের যে প্রধান ডিএনএ, প্রধান যে জেনেটিক বস্তু সেটা হলো ডিএনএ। আর বেসিক্যালি যে আবরণী অর্থাৎ ক্যাপসিড, particularly that capsid is made up of 2000 capsomeres, ক্যাপসোমিয়ার ক্যাপসিডের একক, প্রোটিন নির্মিত ক্যাপসিড সাধারণত 2000 উপ একক অর্থাৎ ক্যাপসোমিয়ার দ্বারা গঠিত। ঠিক আছে, এটা মনে রাখার খুব বিশেষ প্রয়োজন নেই, জাস্ট একটা ধারণার জন্য এই তথ্য দেওয়া হয়েছে। বলছে টেল, দ্য টেল কনসিস্ট অফ অ্যান ইনার হলো টিউব। বলছে কলার অংশ দেখতে পাচ্ছি, কলারের পরবর্তী অংশ হচ্ছে টেল, পুচ্ছ, হেলিক্যাল টেল, প্যাঁচানো, বুঝতেই পারছো। তো বেসিক্যালি এই যে পুচ্ছের যে অংশ, এই পুচ্ছের অংশে আমরা একটা ভেতরে একটা ফাঁপা নলাকার গঠন দেখব, অর্থাৎ বাইরে দেখতে পাচ্ছ একটা শীত বলে লেখা আছে, শীত মানে আবরণী, ছবিতে লেখা আছে শীত, শীত মানে আবরণী। আর এই শীত মানে আবরণী কাকে আবৃত করে রেখেছে? অ্যান ইনার হলো টিউব, অর্থাৎ ফাঁপা নলাকার গঠন, which is surrounded by a contractile sheath। এই যে শীত, এটা সংকোচনশীল, সংকোচনশীল শীত, মানে এই যে আবরণীটা এটি সংকোচনে সক্ষম, সংকোচনশীল একটা আবরণী দ্বারা আবৃত একটা ফাঁপা নলাকার গঠন, ভেতরে একটা নল আছে, সরল ভাষায় ভেতরে একটা নল আছে, ঠিক আছে। শীত উইথ 24 অ্যানুলার রিংস, এখানে যে হেলিক্যাল স্ট্রাকচার যেটা দেখতে পাচ্ছি, এখানে যে 24টা অ্যানুয়াল রিং রয়েছে, খুব একটা গুরুত্বপূর্ণ না, কেউ প্রশ্ন করবে না। দ্য ডিস্টাল এন্ড কনসিস্ট অফ আ বেসাল প্লেট, ডিস্টাল এন্ড মানে দূরবর্তী, দূরবর্তী বলতে একদম পুচ্ছের শেষ অংশে, টেলের শেষ অংশে। ইট কনসিস্ট অফ আ বেসাল প্লেট, অর্থাৎ একটা চাকতির মতো গঠন আমরা দেখতে পাই ভিত্তিতে, বেসাল প্লেট বলতে ভিত্তিতে, অর্থাৎ একদম শেষের অংশে আমরা দেখতে পাচ্ছি একটা চাকতির ন্যায় গঠন, বেসাল প্লেট উইথ টেল ফাইবার্স অ্যাট ইচ কর্নার। এখানে টেল ফাইবার, পুচ্ছের ফাইবার দেখা যাচ্ছে। তাহলে এখানে আমরা কি কি পেলাম? মস্তক, পলিহেড্রাল head, basically made up of capsid made up of capsomere, and this capsid encloses genetic material which is double stranded DNA. Below the capsid we'll find collar অর্থাৎ নেক রিজিয়ন, অ্যান্ড আফটার মানে এই নেক রিজিয়নের পরবর্তী অংশ হচ্ছে একটা হলো টিউব which is enclosed by a sheath, মানে একটা আবরণী দ্বারা আবৃত। The bacteriophage attaches to the bacteria with the help of this tail fiber। এই টেল ফাইবারের কাজ কি? এই যে বেসাল প্লেট থেকে উদ্ভূত হয়েছে টেল ফাইবার্স, এর কাজ হচ্ছে সাধারণত পোষক দেহ সংলগ্ন হতে সাহায্য করে, পোষক দেহ সংলগ্ন হতে সাহায্য করে। তো এই হচ্ছে ব্যাকটেরিওফাজের সাধারণ গঠন, যেটুকু আমাদের মাথায় রাখা দরকার আছে। বলছি ব্যাকটেরিওফাজের লাইফ সাইকেল, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ। দেখো এক হচ্ছে ওই যে আমি বললাম কেন গুরুত্বপূর্ণ, এর আগে আলোচনা করলাম, আর করছি না। দ্বিতীয় হচ্ছে আমরা এর পূর্বে ইউব্যাকটেরিয়াতে ব্যাকটেরিয়ার ট্রান্সডাকশনের প্রক্রিয়া আলোচনা করেছি, যেখানে দেখেছি যে এক ব্যাকটেরিয়া থেকে অপর ব্যাকটেরিয়ায় জেনেটিক বস্তুর স্থানান্তরণ ভাইরাসের মাধ্যমে হয়, বিশেষ করে ব্যাকটেরিওফাজের মাধ্যমে হয়। তো সেই প্রক্রিয়াকে ট্রান্সডাকশন বলছে। তো ট্রান্সডাকশনের মূল নীতিটা বুঝতে গেলে লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্র আলোচনা করার দরকার আছে, যে কিভাবে জেনেটিক বস্তু ভাইরাসের মাধ্যমে স্থানান্তরণ হচ্ছে। সেটা আমরা সংক্ষেপে দেখেছি যে ট্রান্সডাকশন বলতে ভাইরাসের মাধ্যমে জেনেটিক বস্তু স্থানান্তরণ, কিন্তু কিভাবে হচ্ছে সেটা বুঝতে গেলে এই ব্যাকটেরিওফাজের জীবন চক্র, যেখানে আমরা লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্র আলোচনা করি, সেটা দরকার। আর ট্রান্সডাকশন এনসিআরটিতে নেই, আবার বলবো, কিন্তু তার মানে এই নয় যে ট্রান্সডাকশন লাগবে না, কারণ 12-এ গিয়ে এই ট্রান্সডাকশন পরীক্ষার মাধ্যমেই একমাত্র প্রমাণ করা সম্ভব। ক্লাস 12-এ ট্রান্সডাকশন পরীক্ষা আবার রয়েছে, এবং এই ট্রান্সডাকশনের পরীক্ষার মাধ্যমেই একমাত্র প্রমাণ করা সম্ভব যে
ডিএনএই হচ্ছে জেনেটিক বস্তু, ওই জন্য ট্রান্সডাকশনটা বুঝতেই হবে। আর ট্রান্সডাকশন বুঝতে গেলে আবার লাইটিক চক্র, লাইসোজেনিক চক্র বুঝতে হবে। বুঝতে, আশা করছি আমি কি বলতে চেয়েছি সকলে বুঝতে পেরেছো। তো ওই জন্য যেটুকু বলা হচ্ছে সেটা ভালো করে, যখন আলোচনা হচ্ছে তখনই ভালো করে করে নেওয়ার চেষ্টা করতে হবে, সময় নষ্ট না করে। যাই হোক, বলছে ব্যাকটেরিওফাজ লাইফ সাইকেল। বলছে ব্যাকটেরিওফাজ এক্সিবিটস টু মেজর টাইপ অফ লাইফ সাইকেল। ব্যাকটেরিওফাজের ক্ষেত্রে আমরা সাধারণত দু ধরনের জীবনচক্র পদ্ধতি দেখতে পাই। এক হচ্ছে লাইটিক চক্র, একে ভাইরুলেন্ট সাইকেলও বলা হয়। আর দ্বিতীয় হচ্ছে লাইসোজেনিক সাইকেল, একে টেম্পারেট সাইকেলও বলা হয়। আবার বলছি, লাইটিক সাইকেল অর ভাইরুলেন্ট সাইকেল, আর লাইসোজেনিক সাইকেল অর একে টেম্পারেট সাইকেলও বলা হয়। দেখো, খুব বিশেষ গভীরে যাব না, যা ছবিতে রয়েছে সেই ব্যাখ্যাই দেব, এবং তোমাদের কাছে আশা করছি সকলের সামনে টেক্সট বইও রয়েছে এনসিআরটির পাশাপাশি। তো অফলাইনে এই লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্র আলোচনা হয়েছে, ফলে অসুবিধা হওয়ার বিশেষ কথা নয়, আমি জাস্ট একবার বলে দিচ্ছি। বলছে দেখতে পাচ্ছ, প্রথমে এ দ্বারা চিহ্নিত করা হয়েছে, প্রথমে লাইটিক চক্রটা বলি। এ দ্বারা চিহ্নিত করা হয়েছে, প্রথমে শুরুতে একটি ব্যাকটেরিওফাজ দ্বারা একটি ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়। সেখানে ব্যাকটেরিওফাজ তার জেনেটিক বস্তু সাধারণত লাল বর্ণে চিহ্নিত করা হয়েছে। তার জেনেটিক বস্তুকে সাধারণত ব্যাকটেরিয়ার দেহে, ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করায়। আশা করছি বুঝতে পারছো যে তার জেনেটিক বস্তু ভেতরে প্রবেশ করে গেলে ব্যাকটেরিওফাজের যে মূল দেহ, অর্থাৎ মস্তক, কলার এবং বিশেষ করে পুচ্ছ, এই অংশটি বাইরে থেকে যায়। তো জেনেটিক বস্তু ভেতরে প্রবেশ করার পর সেটি গোলাকৃতি ধারণ করে, অর্থাৎ আকারের পরিবর্তন হয়, গোলাকৃতি হয়। আশা করছি বুঝতে পারছো। বি বি ফিগার বিতে, বিয়ের পর আমরা সি ফিগার দেখবো। সি ফিগারে কি দেখছি, বলছি দেখো খুব সংক্ষেপে বলি। আমরা যদি দেখি, এটা বলা হয়নি, এটা এনসিআরটির ভাষা, হয়তো আমি ওমিট করে গেছি। তোমরা দেখবে যে ভাইরাসেস আর অব্লিগেট প্যারাসাইট, এটা আমাদের রেফারেন্স বই মানে ছায়ার বই বা সাঁতরার বইও যদি দেখো, তাহলে বেসিক্যালি এই ভাষাটা লেখা রয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ ভাষা, যে ভাইরাসেস আর অব্লিগেট প্যারাসাইট। অব্লিগেট প্যারাসাইট মানে বাধ্যতামূলক পরজীবী, অর্থাৎ স্বাভাবিক, কারণ তারা একমাত্র পোষক দেহের মধ্যেই জীবিত, তো তাদেরকে বেঁচে থাকতে গেলে তাদের পোষকের ওপরেই নির্ভর করতে হবে, তাই তারা বাধ্যতামূলকভাবে পরজীবী। ওই জন্য বলছে অব্লিগেট প্যারাসাইট, এটা এনসিআরটির ভাষা। হ্যাঁ, এনসিআরটিতে এই বৈশিষ্ট্য দেওয়া রয়েছে। একটু দেখবে, আমরা সি যে ফিগারটা দেখব, সেখানে দেখতে পাচ্ছি যে নতুন ব্যাকটেরিওফাজ সৃষ্টি হয়েছে ব্যাকটেরিয়ার কোষের মধ্যে। তাহলে প্রথমে ব্যাকটেরিওফাজ দ্বারা ব্যাকটেরিয়ার আক্রমণ, ব্যাকটেরিওফাজ তার জেনেটিক বস্তু প্রবেশ করায়, ব্যাকটেরিয়া কোষের মধ্যে ভাইরাসের জেনমের আকারের পরিবর্তন, মানে গোলাকৃতি হয়, খুব একটা গুরুত্বপূর্ণ নয়, যাই হোক, প্রবেশ করার পর সে গোলাকৃতি ধারণ করে। তারপর দেখা যাচ্ছে ফিগার সিতে যে এই ব্যাকটেরিওফাজ মানে ব্যাকটেরিয়া কোষের মধ্যে নতুন অপত্য ব্যাকটেরিওফাজ গঠিত হয়, অপত্য ব্যাকটেরিওফাজ গঠিত হয়। এইখানে প্রশ্ন চলে আসে যে স্যার এটা কিভাবে সম্ভব? সম্ভব এটাই কারণ হলো যে ভাইরাস ব্যাকটেরিয়ার মেশিনারিটাকে, ভালো করে শুনবে, ভালো করে বুঝবে, ভাইরাস ব্যাকটেরিয়ার মেশিনারিটাকে নিজের দিকে পরিচালনা করে। অর্থাৎ সে তার ঘরে ঢোকে, তার খাবার দাবার খায়, তার সবকিছু ব্যবহার করে এবং তারপর সুষ্ঠুপুষ্ট হয়ে সেখান থেকে মুক্ত হয়। এটাই দাঁড়াচ্ছে। অর্থাৎ ব্যাকটেরিয়া কোষের মধ্যে প্রবেশ করলো, ব্যাকটেরিয়ার সকল উৎসেচক নিজের দিকে পরিচালনা করে সে নিজের যে জেনেটিক বস্তু, মানে ভাইরাস তার নিজের জেনেটিক বস্তুর প্রতিলিপি তৈরি করে। ভাইরাস তার নিজের জেনেটিক বস্তুর প্রতিলিপি তৈরি করে, মানে ব্যাকটেরিয়ার উৎসেচক ব্যবহার করে নিজের প্রতিলিপি গঠন, সোজা কথায়, কারণ একমাত্র সে পোষক দেহের মধ্যেই জীবিত। তো ফিগার সিতে দেখা যাচ্ছে যে ভাইরাসের জেনমের অসংখ্য প্রতিলিপি তৈরি হয়। এবার দেখো, জেনম বলতে এখানে ডিএনএ, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। তো এই ডিএনএ থেকে প্রোটিন তৈরি হবে, আর এই প্রোটিনটাই আবার আবৃত করবে কাকে? ভাইরালের জেনমকে। কারণ তুমি ফিগার সিতে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো সম্পূর্ণ অপত্য ব্যাকটেরিওফাজ, তাই না? তো তুমি বলবে স্যার
অপত্য ব্যাকটেরিওফাজ। এবার একটা ব্যাকটেরিওফাজ কি নিয়ে গঠিত? একটা প্রোটিন আবরণী আর তার জেনেটিক বস্তু। তো জেনেটিক বস্তু আগে থেকেই ছিল, প্রথমে ব্যাকটেরিওফাজ তার জেনেটিক বস্তু প্রবেশ করিয়েছে, সেই জেনেটিক বস্তু ব্যাকটেরিয়ার সকল উৎসেচক ব্যবহার করে নিজের প্রতিলিপি তৈরি করেছে। ভালো কথা। এবার বলছে সেই উৎসেচক ব্যবহার করেই সেই জিন, মানে ভাইরাসের জিন, সে প্রোটিন তৈরি করেছে, যে প্রোটিনটা ক্যাপসিড নির্মাণ করে, যে প্রোটিনটা ক্যাপসিড নির্মাণ করে ক্যাপসিড যুক্ত বা আবরণী যুক্ত হয়েছে। সিতে দেখতে পাচ্ছি ক্যাপসিড যুক্ত বা আবরণী যুক্ত হয়েছে হয়েছে এরপর বলছে ব্যাকটেরিয়া যে মাতৃকোষ সেটি বিদীর্ণ হয়, তার মৃত্যু হয়। ব্যাকটেরিয়া কোষটি বিদীর্ণ হয়, তার মৃত্যু হয়। অনেকের এটা ইন্টারেস্ট, স্যার ওই ব্যাকটেরিয়াটার কি হলো, ওই জন্য আমি ওই জন্যই প্রথমেই বলে দিলাম যে ওই ব্যাকটেরিয়ার মৃত্যু হবে আর ব্যাকটেরিওফাজ মানে অপত্য ব্যাকটেরিওফাজগুলি মুক্ত হবে। আর একবার রিপিট করছি, কিছুই নয়, খুব গভীরে যাওয়ার প্রয়োজন নেই। লাইটিক চক্রে, লাইটিক মানে ভাঙন, লাইসিস থেকে এসছে। তো এখানে আমি ভাঙন বলতে কি দেখতে পাচ্ছি, ওই যে ব্যাকটেরিয়া কোষটি বিদীর্ণ হয়ে অপত্য ব্যাকটেরিওফাজ মুক্ত হচ্ছে, এই জন্যই বলা হচ্ছে লাইটিক, এই জন্যই বলা হচ্ছে লাইসিস, লাইসিস থেকে এসছে লাইটিক। এবার বলছে যে আর একবার বলে দেবো, একটু বুঝে নেবে। প্রথমে ব্যাকটেরিওফাজ দ্বারা ব্যাকটেরিয়ার সংক্রমণ, ব্যাকটেরিওফাজ তার নিজের জেনমটাকে প্রবেশ করায়, তার সেই ব্যাকটেরিয়া কোষের মধ্যে ভাইরাসের যে জেনম, ভাইরাসের জেনম বলতে এখানে ডিএনএ, তো সেই ভাইরাসের জেনম ব্যাকটেরিয়ার উৎসেচক ব্যবহার করে তার নিজের জেনমের অসংখ্য প্রতিলিপি তৈরি করে। এবার জিন তো আছেই, জিন থেকেই প্রোটিন তৈরি হয়, তো সেই উৎসেচক ব্যবহার করে সে প্রোটিনও তৈরি করলো, প্রোটিন তৈরি করে নিজের আবরণী নিজেই তৈরি করলো, দিয়ে অপত্য ব্যাকটেরিওফাজ ব্যাকটেরিয়া কোষের মধ্যে গঠিত হলো। খুব ভালো কথা। এবার বলছে যে ব্যাকটেরিয়ার দেহ বিদীর্ণ হলো, তার মৃত্যু হলো, অপত্য ব্যাকটেরিওফাজ মুক্ত হলো। এটা গেল লাইটিক চক্র। এবার বলছে লাইসোজেনিক চক্র, একটু ভালো করে বুঝবে। প্রথমে একইভাবে এ থেকে শুরু করব, লাইসোজেনিক চক্রটাও এ থেকেই শুরু করব। ব্যাকটেরিয়া ব্যাকটেরিওফাজ দ্বারা সংক্রমণ, ব্যাকটেরিয়ার ব্যাকটেরিওফাজ দ্বারা সংক্রমণ, ভেতরে ব্যাকটেরিওফাজের জেনম প্রবেশ করার পর গোলাকৃতি ধারণ করবে। বি এর পর চলে এসো এইদিকে সবুজ বর্ণে সিতে, সবুজ বর্ণে সিতে আসবে। ঠিক আছে বাবা, সবুজ, আগে যেটা বলছিলাম আমার বলাটা সেই সময় বলা উচিত ছিল যে লাল বর্ণে সি দেখো, তো এখন দেখবে সবুজ বর্ণে সিতে। সবুজ বর্ণে সিতে কি দেখতে পাচ্ছ? সবুজ বর্ণে সি, সেখানে দেখতে পাচ্ছ যে যে ভাইরাসের যে জেনম মানে ব্যাকটেরিওফাজের যে জেনম মানে জেনেটিক বস্তু, সেটা ব্যাকটেরিয়ার যে জেনেটিক বস্তু তার অন্তর্ভুক্ত হয়েছে। বুঝো, বলছে ভাইরাসের জেনম প্রবেশ করেছে। আগে লাইটিক চক্রে আমরা কি দেখলাম, যে সে ব্যাকটেরিয়ার উৎসেচক ব্যবহার করে নিজে প্রতিলিপি তৈরি করলো, নিজে আবরণী যুক্ত হলো, তারপর মুক্ত হলো। খুব ভালো কথা। কিন্তু লাইসোজেনিক চক্রে কি দেখতে পাচ্ছি, লাইসোজেনিক চক্রে দেখতে পাচ্ছি যে সে তার জেনমটাকে ব্যাকটেরিয়ার জেনমের অন্তর্ভুক্ত করলো। এবার দেখো, এটাও একটা প্রক্রিয়া। এখানে কি দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে ব্যাকটেরিয়া সাধারণত বংশ বিস্তার করবে, ব্যাকটেরিয়া বংশ বিস্তার করবে। এবার দেখো একটা প্রধান কনসেপ্ট, এই কনসেপ্টটা মাথায় রেখো। দেখো আমরা জননের যে কনসেপ্টটা, আমরা সাধারণত জনন কাকে বলে, আমরা শুধু এইটুকুই বলি যে জননের মাধ্যমে বা যে প্রক্রিয়ায় বা যে জৈবনিক প্রক্রিয়ায় সাধারণত অপত্য জীব সৃষ্টি হয়, অপত্য জীবের সংখ্যা মানে মাতৃকোষ বা মাতৃজীবের সংখ্যা বৃদ্ধি হয়, সংখ্যা বৃদ্ধির মাধ্যমে নতুন অপত্য জীব সৃষ্টি হয়, তাকেই জনন বলে। এটাই বলি। কিন্তু যদি ব্রড কনসেপ্ট দেখো জননের, তাহলে জননের ব্রড কনসেপ্ট তার গুরুত্বতেই আছে। গুরুত্ব আমরা পড়েছি, মনে করবে লেখা আছে যে সাধারণত বংশানুক্রমিক ধারাবাহিকতা বজায় রাখে, প্রজাতির অস্তিত্ব বজায় রাখে। এটা হচ্ছে ব্রড কনসেপ্ট জননের। কিভাবে বজায় রাখবে? ব্যাকটেরিয়া আজকে যখন বংশ বিস্তার করবে, ডি সবুজ বর্ণে ডি তে দেখবে, তো ধরে নাও দ্বি বিভাজন প্রক্রিয়ায় যদি সে বংশ বিস্তার করে, তাহলে ব্যাকটেরিয়ার দ্বি বিভাজন প্রক্রিয়া খুব সরল। মাঝ বরাবর সাধারণত একটা ভাঁজ সৃষ্টি হবে, তারপর মাঝ বরাবর সেটি বিচ্ছিন্ন হয়ে দুটো অপত্য কোষ তৈরি হবে। এটা খুব সরল। কিন্তু একটু ব্রড কনসেপ্টটা যদি ভেবে দেখো, তাহলে সেখানে প্রথমে ব্যাকটেরিয়া তার জেনেটিক বস্তুর প্রতিলিপি তৈরি করবে, তাই না? কারণ দুটো অপত্য কোষে যদি জেনেটিক বস্তুকে ভাগ করে দিতে হয় সমানভাবে, তাহলে আগে
তার নিজের জেনেটিক বস্তুর প্রতিলিপি তৈরি করতে হবে, যেটা হয়তো এখানে দেখানো নেই, তাই বলে দেওয়া হচ্ছে যে সবুজ বর্ণের সিতে কি দেখতে পাচ্ছ, ভাইরাস তার জেনমটা ব্যাকটেরিয়ার জেনমের অন্তর্ভুক্ত করলো। এবার যখন ব্যাকটেরিয়া বংশ বিস্তার করছে, অর্থাৎ দ্বিবিভাজনই যদি ধরে নিই, আর দ্বিবিভাজনের মাধ্যমে যখন সংখ্যায় বৃদ্ধি হচ্ছে, তো স্বাভাবিকভাবে ব্যাকটেরিয়া তার জেনমের প্রতিলিপি তৈরি করবে। আর যখন ব্যাকটেরিয়া তার জেনমের প্রতিলিপি তৈরি করবে, ব্যাকটেরিয়ার জিনের সাথে সাথে ভাইরাসের জিনটা তো তার অন্তর্ভুক্ত রয়েছে, তাই না? ভাইরাসের জিনটাও তো তার অন্তর্ভুক্ত রয়েছে, তো ভাইরাসের জিনেরও প্রতিলিপি তৈরি হবে। এখানে ও সরাসরি তার উৎসেচক ব্যবহার করে নিজের প্রতিলিপি তৈরি করছিল লাইটিক চক্রে, এখানে কি করলো, এখানে গিয়ে চুপ করে ওখানে বসে পড়লো। এবার বলছে ব্যাকটেরিয়া নিজে যখন প্রতিলিপি তৈরি করবে তার জেনমের, তারও প্রতিলিপি তৈরি হচ্ছে। খুব ভালো কথা। এবার এখানে তে একটা যদি দেখো সবুজ বর্ণে আছে, তে একটা ছবি দেখানো হয়েছে, যেখানে দেখা যাবে যে পরবর্তীকালে এই ব্যাকটেরিয়া থেকে ভাইরাসের জেনমটা বিচ্ছিন্ন হয়ে যাবে, একটা 8 আকৃতির মতো 8 আকৃতি বিশিষ্ট গঠন তৈরি হচ্ছে এবং সেটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তারপর চলে আসবো আবার বিতে, আবার চলে আসবো বিতে, এর পর সরাসরি বি আলাদা হয়ে গেল। আবার কি দেখবো, লাল বর্ণের সি, লাল বর্ণের সিতে কি দেখবো, আবার সেই লাইটিক চক্রে প্রবেশ করছে। তাহলে মাথায় রাখবে, লাইটিক চক্রে শুধু নিজের উৎসেচক ব্যবহার, ব্যাকটেরিয়ার উৎসেচক ব্যবহার করে নিজের প্রতিলিপি নিজেই তৈরি করলো, মুক্ত হলো, ব্যাকটেরিয়ার দেহ বিদীর্ণ হয়ে মুক্ত হলো। কিন্তু লাইসোজেনিক চক্রে কি করলো, লাইসোজেনিক চক্রে ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করার পর তার জেনমের অন্তর্ভুক্ত হলো, ব্যাকটেরিয়ার প্রতিলিপির সঙ্গে সঙ্গে, ব্যাকটেরিয়ার প্রতিলিপি গঠনের সঙ্গে সঙ্গে বা জেনমের প্রতিলিপি গঠনের সঙ্গে সঙ্গে তার বংশ বিস্তারের সাথে সাথে নিজেও ব্যাকটেরিওফাজ বা ভাইরাস নিজেও তার জেনেটিক বস্তুর প্রতিলিপি তৈরি করলো। এবার এখানে তে একটা ব্যাকটেরিয়া দেখানো হয়েছে এবং সেই ব্যাকটেরিয়ার মধ্যে একটা ভাইরাসের জেনম দেখানো হয়েছে, সেটা 8 আকৃতি বিশিষ্ট একটা গঠন তৈরি করে, সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং বিচ্ছিন্ন হয়ে তারপর কি করবে, তারপর সে আবার লাইটিক চক্রে প্রবেশ করবে, তারপর সে আবার লাইটিক চক্রে প্রবেশ করবে। মাথায় রাখবে, একটু অসুবিধা হলে আমি বলবো রেফারেন্স বই দেখবে, অর্থাৎ তোমাদের কাছে যে বই রয়েছে অর্থাৎ ছায়া বা সাতরা, দেখবে অসুবিধা হবে না। মাথায় রাখবে লাইটিক চক্রে শুধু এই দিকটা, লাইসোজেনিক চক্র হচ্ছে পুরো 8-এর মতো, অর্থাৎ এই দিক থেকে শুরু করে আবার লাইটিক চক্রে প্রবেশ করছে। মাথায় রাখবে, ঠিক আছে? আশা করছি এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। তো এটা যদি বোঝো তাহলে তুমি বুঝবে যে ট্রান্সডাকশনের মাধ্যমে এক ব্যাকটেরিওফাজ থেকে অপর ব্যাকটেরিয়া, মানে ট্রান্সডাকশন প্রক্রিয়ায় এক ব্যাকটেরিয়া থেকে অপর ব্যাকটেরিয়ায় ব্যাকটেরিওফাজের মাধ্যমে কিভাবে জেনেটিক বস্তু স্থানান্তরণ হতে পারে, ঠিক আছে? এটা বোঝা যায়। যাই হোক, তো আমরা আশা করছি লাইটিক চক্র বা লাইসোজেনিক চক্র আমাদের বিশেষ কোনো অসুবিধা হওয়ার কথা নয়, আমরা একটু এগিয়ে যেতে পারি। হ্যাঁ বলো। লাইসোজেনিক চক্রকে টেম্পারেট সাইকেল কেন বলা? আচ্ছা, এখানে সাধারণত টেম্পারেট সাইকেল বলার কারণ, 1 মিনিট, এখানে টেম্পারেট সাইকেল বলার কারণ হচ্ছে সে একটা সুপ্ত দশায় বসবাস করছে, ঠিক আছে? অর্থাৎ সে নিজে প্রতিলিপি গঠন করছে না। কিভাবে প্রতিলিপি তৈরি করছে, সে ব্যাকটেরিয়ার জেনমের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে এবং সে নিজে সুপ্ত থাকছে, ব্যাকটেরিয়ার প্রতিলিপির সাথে সাথে তার প্রতিলিপি গঠন হচ্ছে, ওই জন্য টেম্পারেট সাইকেল বলা হচ্ছে। কি বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আর একটা জিনিস বলবো বলে আমি নিজেও ভুলে গেলাম, যাই হোক মাথায় আসলে আমি পরে ফিরে এসে আবার বলছি। আচ্ছা, একটু দেখবে, প্রথমে এনসিআরটির ভাষাতে দেওয়া রয়েছে যে ভাইরাস বিভিন্ন রোগের সংক্রমণ ঘটাতে পারে। তো প্রথমে এনসিআরটির ভাষাতে কি দেওয়া আছে, যে ভাইরাসেস কজ ডিজিজ লাইক মাম্পস, স্মলপক্স, হার্পিস এবং ইনফ্লুয়েঞ্জা। খুব ভালো কথা। তো তোমাকে এটাই জানতে হচ্ছে যে ইনফ্লুয়েঞ্জা কি ধর, মানে ব্যাকটেরিয়া গঠিত না ভাইরাস গঠিত না আদ্য প্রাণী গঠিত, কি ধরনের রোগ? তো এটাই মনে রাখতে হবে প্রথমেই তোমাকে, যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস গঠিত রোগ, হার্পিস ভাইরাস গঠিত রোগ, স্মল পক্স ভাইরাস গঠিত রোগ, মাম্পস ভাইরাস গঠিত রোগ, এইডস ভাইরাস গঠিত রোগ। তো এইটা প্রথম প্রশ্নের জায়গা, যেটা এনসিআরটির ভাষা। ইন প্ল্যান্টস
উদ্ভিদের ক্ষেত্রেও এখানে কিছু উদাহরণ দেওয়ার আছে। ইন প্ল্যান্টস দ্য সিমটমস ক্যান বি মোজাইক ফরমেশন, লিফ রোলিং, কার্লিং, ইয়েলোইং অ্যান্ড ভেন ক্লিয়ারিং। দেখো এখন আমি মানে সত্যি কথা বলতে এগুলো অনুবাদ করে কোনো লাভ হবে না, একদম স্পষ্ট বলছি, ওগুলো বিশেষ মনে রাখা যায় না। তাও মোজাইক ফরমেশন, দেখো আমরা বাড়িতে মেঝেতে যে মোজাইক দেখতে পাই সেই ধরনের মানে রোগাক্রান্ত মানে এই মোজাইক দ্বারা আক্রান্ত হলে এরকম মোজাইক তৈরি হয় বলতে পারো, আমারও বিশেষ অভিজ্ঞতা নেই, আমি ওই জন্য বিশেষ গভীরে যাব না। দ্বিতীয় হচ্ছে লিফ রোলিং। লিফ রোলিং মানে পাতা এরকম বেঁকে যায়, ঠিক আছে। লিফ রোলিং এন্ড কার্লিং মানে বেঁকে যায়, কার্ল হয়ে যায়, বেঁকে যাওয়া। ইয়োলোইং মানে স্বাভাবিকভাবে হলদে হয়ে যাওয়া। ভেন ক্লিয়ারিং অর্থাৎ এর শিরাগুলি বিনষ্ট হয়ে যায়, পাতার শিরাগুলি। ডোয়ার্ফিং অর্থাৎ মানে বামনাত্ব দেখা যায় ইত্যাদি। স্টান্টেড গ্রোথ অর্থাৎ বৃদ্ধি সম্পন্ন হয় না, ইত্যাদি ইত্যাদি। তো এইগুলো হয়তো বিশেষ মনে রাখার বিষয় নয়, যেটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে মোজাইক ভাইরাস যদি প্ল্যান্টকে মানে প্ল্যান্টের সংক্রমণ ঘটায় তাহলে কি ধরনের সিমটমস দেখা যেতে পারে, এটাই প্রশ্নের জায়গা, এটাই স্টেটমেন্ট। সেটা হচ্ছে মোজাইক ফরমেশন হতে পারে, লিফ রোলিং বা কার্লিং হতে পারে, ইয়োলোইং হতে পারে, ভেন ক্লিয়ারিং হতে পারে, ডোয়ার্ফিং হতে পারে, স্টান্টেড গ্রোথ হতে পারে। আমি চেষ্টা করেছি আরো কিছু উদাহরণ দিয়ে দেওয়ার যেগুলো হয়তো কাজে লাগতে পারে। এখানে কাজে না লাগলেও আমাদের কোথাও না কোথাও কাজে লাগবে। ওই যে আমি বলেছি যে কোনো না কোনো ভাবে কাজে লাগবে, তো যত মনে রাখা যায়, সব না হলেও যত মনে রাখা যায়, ঠিক আছে। যেমন আমি বলে দিই, 12-এ আমাদের একটা চ্যাপ্টার রয়েছে মানব কল্যাণে অণুজীব, ঠিক আছে। তো এই 12-এ যে মানব কল্যাণে অণুজীব সেখানে আমরা ভ্যাকসিন নিয়ে আলোচনা করি। তো ভ্যাকসিন নিয়ে আলোচনা করতে গিয়ে এই ভাইরাসগুলো সম্পর্কে আলোচনা করি এবং ভাইরাসগুলি কি রোগ সৃষ্টি করে সেটা আলোচনা করি। তো এখন না জানলেও পরে আবার জানতে হচ্ছে, তো একবারে একটু গুছিয়ে যদি জেনে নিই আমাদের খুব বিশেষ অসুবিধা হওয়ার কথা নয়। যাই হোক, প্ল্যান্ট ডিজিজ গুলো দেখবো, যে টোবাকো মোজাইক, ভাইরাস দ্বারা গঠিত প্ল্যান্ট ডিজিজ, টোবাকো মোজাইক, কলিফ্লাওয়ার মোজাইক। তো জানো টোবাকো মোজাইক ভাইরাস মানে এই রোগ সৃষ্টি করে, টোবাকো মোজাইক রোগ সৃষ্টি করে। কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস কলিফ্লাওয়ার মোজাইক রোগ সৃষ্টি করে। একইভাবে সুগার কেন মোজাইক খুব একটা গুরুত্বপূর্ণ নয়, এর মধ্যে টোবাকো এবং কলিফ্লাওয়ার বেশি গুরুত্বপূর্ণ, এদের মধ্যে টোবাকো এবং কলিফ্লাওয়ার বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া লিফ রোলিং একটু আগেই দেখলাম, এটা সিমটম কার ক্ষেত্রে হতে পারে, পোটাটোর ক্ষেত্রে, পোটাটো লিফ রোল, এটা এনসিআরটি তেও আছে, পোটাটো লিফ রোল। বাঞ্চি টপ অফ ব্যানানা, এটা খুব গুরুত্বপূর্ণ, বাঞ্চি টপ, এটা মোস্ট ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, আমি যেটা বলছি সেটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবে। বাঞ্চি টপ অফ ব্যানানা কি গঠিত রোগ, ভাইরাস গঠিত রোগ। লিফ কার্ল, এই যে দেখলাম কার্লিং অফ লিফ মানে পাতা বেঁকে যায়, তো কার ক্ষেত্রে দেখা যায়, পাপায়া, পাপায়া মানে আমরা জানি পেঁপে। তো বলছে ভেন ক্লিয়ারিং কার ক্ষেত্রে, লেডিস ফিঙ্গার মানে ঢ্যাঁড়সের ক্ষেত্রে, ভেন ক্লিয়ারিং অফ লেডিস ফিঙ্গার। বাকি আরো কিছু দেওয়া আছে, রাইস টাংড়ো ডিজিজ, কিউকাম্বার মোজাইক, টোম্যাটো মোজাইক, টোব্যাকোর মতোই টোম্যাটো মোজাইক। তো এগুলো একটু দেখবে, তবে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ, বুঝতেই পারছো যে এখানে যে সিমটমস গুলো লেখা রয়েছে, মোজাইক ফরমেশন, তো বিভিন্ন উদ্ভিদে মোজাইক ফরমেশন হয়, টোম্যাটোতে হয়, টোব্যাকোতে হয়, কলিফ্লাওয়ারে হয়, সুগার কেনে হয়, তো এইটুকু মনে রাখাই যায়। লিফ রোলিং বা কার্লিং, তো দেখলাম লিফ রোলিং কার ক্ষেত্রে হয়ে থাকে বা কার্লিং পাপায়ার ক্ষেত্রে হয়। বাঞ্চি টপ অফ ব্যানানা বারবার দেখা গেছে প্রশ্ন, এই জন্য একটু দেখবে, ঠিক আছে। এনসিআরটির বাইরে কিন্তু প্রশ্ন দেখা গেছে, আমি বলে দিতে পারি, ঠিক আছে। ফুট অ্যান্ড মাউথ ডিজিজ অ্যানিমালের ক্ষেত্রে, বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ অফ ক্যাটেল, রেবিজ অফ ডগ এবং এনসেফালোমায়ালিটিস অফ হর্স। এখানে প্রশ্ন চলে আসে, স্যার এনসেফালোমায়ালিটিসটা কি ধরনের রোগ? আরে ভাইরাস গঠিত রোগ, এটাই আপাতত জানো, ভালো করে জানো, এটাই যথেষ্ট। পরে আলোচনার সুযোগ হলে রোগে কি হয়, রোগের উপসর্গ কি, সেটাও আলোচনা করা যেতে পারে, সেটা পরে, ঠিক আছে। ফুট অ্যান্ড মাউথ ডিজিজে কি হয় অনেকে প্রশ্ন করে। যাই হোক, সময় কম, বুঝতেই পারছো, অনেক দূর যেতে হবে। তো যেটা আলোচনা করছিলাম যে বিভিন্ন ধরনের রোগ, ভাইরাস গঠিত রোগ, এবং বুঝতেই পারছো যে এগুলো জেনারেল প্রশ্ন, বিশেষ করে হিউম্যান ডিজিজ, হিউম্যান ভাইরাল ডিজিজ যেগুলো, যে উদাহরণগুলো দেখতে পাচ্ছ, তো এগুলো জেনারেল প্রশ্ন, এগুলো আলাদা করে মানে বলতে পারো যে প্রস্তুতি নেওয়ার প্রয়োজনও নেই, মানে নিতে হবে, এরকম একটা ব্যাপার জানতেই হবে। যেমন কমন কোল্ড, ঠিক আছে, এটা ভাইরাস গঠিত রোগ, রাইনাইটিস ভাইরাস দ্বারা গঠিত হয়। হেপাটাইটিস বি, এটা হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা গঠিত হয়।
বিভিন্ন ধরনের ক্যান্সার আমরা দেখবো যে ভাইরাস দ্বারা গঠিত হয়। এখানে শুধু ক্যান্সার বলা আছে, যাই হোক বিভিন্ন ধরনের ভাইরাস রয়েছে, যেমন রাউস সার্কোমা ভাইরাস। তো মানে সে সার্কোমা নামক এক প্রকার ক্যান্সার তৈরি করে। তো এগুলো জানার সুযোগ রয়েছে আলাদা করে। তো মাথায় রাখতে হবে যে বিভিন্ন ক্যান্সার ও ভাইরাস দ্বারা গঠিত হয়, ঠিক আছে। সার্স যেমন সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, তো এটা ফুল ফর্মটাও গুরুত্বপূর্ণ, সার্স, ঠিক আছে, সার্স ভাইরাস, ঠিক আছে। এইডস অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, তো এর ফুল ফর্মটাও গুরুত্বপূর্ণ, এবং এটা তো স্বাভাবিক একটা মানে প্রশ্নের জায়গা, তো এগুলো জানতেই হয়। মানে বুঝতেই পারছো যে এগুলো আলাদা, মানে এখান থেকে আলাদা করে মানে করা সম্ভব নয়, ঠিক আছে। রেবিস, ঠিক আছে, রেবিস ভাইরাস গঠিত রোগ, এটা জানতে হয়। মাম্পস, ঠিক আছে, পোলিও, চিকুনগুনিয়া, স্মল পক্স, চিকেন পক্স, মিজলস, তো এগুলো মোটামুটি জানতে হয় যে কি গঠিত রোগ। তো এটা প্রথম আমার প্রশ্নের জায়গা। তারপর স্বাভাবিকভাবে কোন ভাইরাস দ্বারা গঠিত হয় সেটা পরে চলে আসে। যাই হোক, এখন এটুকু আমি বলতে পারি যে আহ, এই নিট সব থেকে সহজ, আমি আগেও বলেছি যে যেহেতু এনসিআরটি তে সীমাবদ্ধ, তবে সম্পূর্ণ এনসিআরটি তে সীমাবদ্ধ নয়, মাথায় রাখবে। হ্যাঁ, তবে এই মানে হায়ার লেভেলের কিছু প্রশ্ন তুমি এক্সপেক্ট করতে পারো না। হয়তো এখানে আলাদা করে যখন মানে এর আগে যখন এইমস বা এআইপিএমটি তে বসলে হয়তো এই ধরনের প্রশ্ন তুমি পেতে, যে চিকুনগুনিয়া কি ধরনের ভাইরাস দ্বারা গঠিত হয়, মামসের তার ভাইরাসের নাম কি। তো এই প্রশ্ন আমরা এর আগে দেখেছি। তো যাই হোক, এখন হয়তো সেটা হয়তো আমি বলছি না যে তুমি সেগুলো প্রিপারেশন নিয়ে সময় নষ্ট করো, কিন্তু এগুলো আলাদা করা সম্ভব না, এগুলোকে জানতেই হবে, সকলকে জানতে হবে, ঠিক আছে। এগিয়ে যাব, বলছে ভাইরয়েড আমরা বলে থাকি। তো ভাইরয়েড কি, দেখো আমি খুব মানে সংক্ষেপে বলবো, ঠিক আছে, যে আমরা ভাইরাসের গঠন দেখেছি, আগে বুঝে নাও জিনিসটা কি। আমরা ভাইরাসের গঠন দেখেছি, ভাইরাস কি নিয়ে গঠিত, না ক্যাপসিড মানে আবরণী, ক্যাপসিড প্রোটিন নির্মিত আবরণী, যেটা আমরা দেখেছি, এবং নিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত। ভাইরাস হচ্ছে এক প্রকার নিউক্লিয় প্রোটিন যেটা বলা হয়। বুঝে, ভাইরয়েড কারা, না বেসিক্যালি ভাইরয়েড হচ্ছে শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত, অর্থাৎ প্রোটিন আবরণী অনুপস্থিত, মানে ক্যাপসিড অনুপস্থিত, ক্যাপসিড অনুপস্থিত, অর্থাৎ যে সকল ইনফেকশিয়াস এজেন্ট বা ইনফেকশিয়াস বস্তু মানে সংক্রমণকারী বস্তু শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত, তাদেরকেই বলা হচ্ছে ভাইরয়েড, মাথায় রাখবে। এবার এদের নিউক্লিক অ্যাসিডটা কি, এদের নিউক্লিক অ্যাসিড হচ্ছে আরএনএ। এদের নিউক্লিক অ্যাসিডটা কি, নিউক্লিক অ্যাসিডটা হচ্ছে আরএনএ। আমি খুব গভীরে এখানে যাব না, এখানে এনসিআরটিতেই সীমাবদ্ধ থাকবো, এবং এটা আমি বলছি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, তুমি লিখে রাখতে পারো যে এই ভাইরাস এবং ভাইরয়েড মানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের জায়গা। স্পেশালি যেটুকু এনসিআরটিতে রয়েছে বা যেটুকু আমরা আলোচনা করলাম সেগুলো তো জানতেই, আমি বারবার বলছি আলাদা করা সম্ভব নয়। আর ভাইরয়েড এখানে দেখতেই পাচ্ছ পুরো সম্পূর্ণ এনসিআরটি থেকে দেওয়া আছে। তো আমি বারবার বলবো যে খুবই গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে, মাথায় রাখবে। বলছি 1971 1971 খ্রিস্টাব্দে টি ও ডিনার ডিসকভার্ড আ নিউ ইনফেকশিয়াস এজেন্ট। তো কে ডিসকভার করেছিল, টি ও ডিনার। দেখো উচ্চারণটা প্রবলেম নয়, তুমি মোটামুটি চিহ্নিত করতে পারলেই যথেষ্ট, ঠিক আছে। কেউ ডাইনার, কেউ ডিনার, কেউ ডিএনআর, যে যেমন উচ্চারণ করবে সেটাতে কিচ্ছু যায় আসে না, চিহ্নিত করতে পারলে সঠিক উত্তরটি সেটাই যথেষ্ট। তো 1971 খ্রিস্টাব্দে টি ও ডাইনার ডিসকভার্ড আ নিউ ইনফেকশিয়াস এজেন্ট দ্যাট ওয়াজ স্মলার দ্যান ভাইরাস। তো ভাইরাসের থেকেও ক্ষুদ্র, ছোট, ভাইরাসের থেকেও ছোট, কি বলা হচ্ছে তাদেরকে ভাইরয়েড। কোথায় থেকে আবিষ্কৃত হয়েছে, না পোটাটো স্পিন্ডেল টিউবার ডিজিজ, মাথায় রাখবো, খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ এটাই হচ্ছে উদাহরণ। ভাইরয়েডের যদি উদাহরণ কখনো জিজ্ঞেস করে তো দেখবে পিএসটি, পিএসটি ভাইরয়েড আমরা বলে থাকি। তো পিএসটি মানে পোটাটো স্পিন্ডেল টিউবার ডিজিজ, পোটাটো স্পিন্ডেল টিউবার ডিজিজ, সেই রোগ থেকে প্রথম আবিষ্কৃত হয় এই ভাইরয়েড। কি নিয়ে গঠিত, শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত। নিউক্লিক অ্যাসিডটা কি, আরএনএ। কে আবিষ্কার করেন, টিও ডাইনার। বলছে ইট ল্যাক দ্য প্রোটিন কোড, এর প্রোটিন আবরণী অনুপস্থিত, দ্যাট ইজ ফাউন্ড ইন ভাইরাস, ভাইরাসের ক্ষেত্রে উপস্থিত কিন্তু এদের ক্ষেত্রে প্রোটিন আবরণী অনুপস্থিত। ইট ল্যাক দ্য প্রোটিন কোড দ্যাট ইজ ফাউন্ড ইন ভাইরাসেস, হেন্স দ্য নেম ভাইরয়েড।
দ্য আরএনএ অফ দ্য ভাইরয়েড ওয়াজ অফ লো মলিকুলার ওয়েট। এর যে আরএনএটা, এর যে জেনেটিক বস্তুটা, এর আণবিক ওজন অনেক কম, অনেক কম ভাইরাসের তুলনায়, ভাইরাসের নিউক্লিক অ্যাসিডের তুলনায় বা ভাইরাসের যে আরএনএ তার তুলনায় এর আণবিক ওজন অনেক কম। ব্যাস এইটুকু যথেষ্ট। এগিয়ে যাব, বলছে এরপরে রয়েছে প্রিয়ন। প্রিয়ন কি? দেখো, প্রথমে ভাইরাস কি দেখলাম, কি নিয়ে গঠিত না, প্রোটিন আবরণ এবং নিউক্লিক অ্যাসিড অর্থাৎ নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত। এরপর আলোচনা করলাম কি, ভাইরয়েড। ভাইরয়েড কি নিয়ে গঠিত না, সাধারণত আমরা বলতে পারি যে শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত, প্রোটিন আবরণী অনুপস্থিত। বলছে এবার কি দেখবো, প্রিয়ন। দেখো মোটামুটি নাম থেকেই বোঝা যাচ্ছে বা আমরা মানে আমার আলোচনার পদ্ধতি থেকেই বুঝতে পারছো যে এবার হচ্ছে শুধুমাত্র প্রোটিন আবরণী নিয়ে গঠিত, নিউক্লিক অ্যাসিড অনুপস্থিত। আশা করছি বুঝতে পারছো যে শুধুমাত্র প্রোটিন নিয়ে গঠিত, নিউক্লিক অ্যাসিডটা অনুপস্থিত। একটু দেখে নেবো, বলছি ইন মডার্ন মেডিসিন certain infectious neurological diseases were found to be transmitted by an agent consisting of abnormally folded protein। তাহলে কি নিয়ে গঠিত? শুধু প্রোটিন দ্বারা নির্মিত, নিউক্লিক অ্যাসিড নেই, তাদেরকেই বলা হচ্ছে প্রিয়ন। বলছে সাধারণত বর্তমানে বিভিন্ন যে স্নায়ুজনিত যে সকল রোগ সেখান থেকে আবিষ্কৃত হয়েছে বা সেখান থেকে বলা যেতে পারে যে প্রথম ধারণা পাওয়া গেছে কিছু এমন সংক্রমণকারী বস্তু যে সকল বস্তুগুলি শুধুমাত্র প্রোটিন দ্বারা গঠিত, এটাই বলা হয়েছে। ইন মডার্ন মেডিসিন সার্টেন ইনফেকশিয়াস নিউরোলজিক্যাল ডিজিজেস ওয়ার ফাউন্ড টু বি ট্রান্সমিটেড। কারা সংক্রমণ ঘটাচ্ছে না, এই প্রোটিন নির্মিত বস্তুগুলি। দ্য এজেন্ট ওয়াজ সিমিলার ইন সাইজ টু ভাইরাসেস। এদের সাইজটা ভাইরাসের সমান, ভাইরয়েডের ক্ষেত্রে যেমন ভাইরাসের থেকে ছোট, এদের সাইজটা ভাইরাসের মতোই একই। দিজ এজেন্টস ওয়ার কল্ড প্রিয়ন্স। বলছে দ্য মোস্ট নোটেবল ডিজিজ কজড বাই প্রিয়ন্স আর বোভাইন স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথি, বিএসি। ব্যাস মুখস্থ করে নেবে, এখানে আর বেশি মাথা ঘামানোর কোনো দরকার নেই। প্রিয়ন দ্বারা গঠিত রোগ বোভাইন, বোভাইন মানে গরুর ক্ষেত্রে এই রোগ দেখা যায়, বোভাইন স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথি, কমনলি কল্ড ম্যাড কাউ ডিজিজ ইন ক্যাটেল। দেখো ম্যাড কাউ ডিজিজ মনে থাকবে, বিএসসিটাকে যদি চিহ্নিত করতে পারো, মুখস্থ হয়তো না রাখার প্রয়োজন নেই, অনেক পদ্ধতি আছে, এগুলো পরে আলোচনা করব। যে সবসময় যে তোমাকে মুখস্থ রাখতে হবে তা না, মুখস্থ রাখতে পারলে খুব ভালো, কিন্তু অনেক পদ্ধতি আছে যে তুমি সঠিক উত্তরটা যেন চিহ্নিত করতে পারো। ম্যাড কাউ ডিজিজ, তার অপর নাম বিএসসি অর্থাৎ বোভাইন স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথি, অ্যান্ড ইটস অ্যানালোগাস ভ্যারিয়েন্ট সি আর জেকব ডিজিজ, সিজেডি ইন হিউম্যানস। অর্থাৎ মানুষের ক্ষেত্রে একই ধরনের, মানে আমরা বলতে পারি প্রায় একই ধরনের রোগ, মানে এই প্রিয়ন দ্বারা গঠিত রোগ, সেটা হচ্ছে সি আর জেকব ডিজিজ। আমি আবার বলছি, হয়তো মাথায় প্রশ্ন আসতে পারে এই মুহূর্তে যে এই রোগে কি উপসর্গ দেখা যায়। আমি বলবো যে মাথা কাটানোর কোনো দরকার নেই, তুমি আপাতত যদি জানতে পারো যে প্রিয়ন দ্বারা গঠিত একটি রোগ বোভাইন স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথি বা ম্যাড কাউ ডিজিজ, আর মানুষের ক্ষেত্রে সেটা সি আর জেকব ডিজিজ, সেটাই যথেষ্ট। আমি আবার বলছি, ব্যাস বেশি সময় নষ্ট করার এখানে প্রয়োজন নেই। আচ্ছা, লাইকেন। দেখো যেটুকু এনসিআরটিতে বলা আছে আমি আগে সংক্ষেপে বলি, এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। লাইকেন ইজ বেসিক্যালি, আমরা এখন ধরে নিই যে এটাকে একটা জীব বলে বিবেচনা করা হয়, পৃথক জীব বলে বিবেচনা করে থাকি, কিন্তু পূর্বে আমরা সাধারণত লাইকেনকে একটা সম্পর্ক বলেই বিবেচনা করতাম। লাইকেন একটা সম্পর্ক, অর্থাৎ কিসের সম্পর্ক? অ্যালগি এবং ফ্যাঙ্গির মিথজীবী সম্পর্ককে বোঝানো হতো, কিন্তু বর্তমানে লাইকেনকে একটা পৃথক জীব বলেই বিবেচনা করা হয়, যে জীব সাধারণত অ্যালগি এবং ফাঙ্গির মিথজীবী সম্পর্কে গঠিত হয়। অর্থাৎ এই যে লাইকেন, এই যে নামকরণ করা হয়েছে, এই লাইকেনের মধ্যে কারা রয়েছে না, অ্যালগি এবং ফাঙ্গি উভয় নিয়ে গঠিত, এবং এরা মিথজীবী সম্পর্কে বসবাস করে, এবং আমরা বলতে পারি যে এদেরকেই লাইকেন বলা হয়। তো এটা আমরা জানি মোটামুটি। এখান থেকে গুরুত্বপূর্ণ দুটো প্রশ্নের জায়গা আছে। এক হচ্ছে লাইকেন কি, লাইকেনের দুটো অংশ কি, একটি অ্যালগি একটি ফাঙ্গি। অ্যালগিকে সাধারণত আমরা বলে থাকি মানে অ্যালগাল পার্ট, এই দুটো অংশ, তো একটা হচ্ছে অ্যালগাল পার্ট, একটা হচ্ছে ফাঙ্গাল পার্ট। অ্যালগাল পার্টকে বলা হয় ফাইকোবায়ন্ট, আর
ফাঙ্গাল পার্টকে বলা হয় মাইক্রোবায়োম। লেখা আছে দেখো, লাইকেনস আর সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন। লাইকেন কি? মিথজীবী সম্পর্ক, মিউচুয়ালি ইউজফুল অ্যাসোসিয়েশন, মানে সহচার্যে বসবাস করে আমরা বলে থাকি, বিটুইন অ্যালগি অ্যান্ড ফাঙ্গি, অ্যালগি এবং ফাঙ্গির মধ্যে। দ্য অ্যালগাল কম্পোনেন্ট, দুটো অংশ, একটা হচ্ছে অ্যালগাল কম্পোনেন্ট, একটা হচ্ছে ফাঙ্গাল কম্পোনেন্ট। অ্যালগির অংশ, ফাঙ্গির অংশ। তো বলছি দ্য অ্যালগাল কম্পোনেন্ট ইজ নোন এজ ফাইকোবায়ন্ট, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফাইকোবায়ন্ট, অ্যান্ড দ্য ফাঙ্গাল কম্পোনেন্ট ইজ নোন এজ মাইক্রোবায়ন্ট। ফাঙ্গার যে অংশটা, ফাঙ্গির যে অংশটা, তাকে বলছে মাইক্রোবায়ন্ট, উইচ আর অটোট্রপিক অ্যান্ড হেটারোট্রপিক রেসপেক্টিভলি। স্বাভাবিক, এখানে অ্যালগি অটোট্রপিক অর্থাৎ স্বভোজী, ফাঙ্গি হেটারোট্রপিক অর্থাৎ পরভোজী। অ্যালগি নিজের খাদ্য নিজে উৎপন্ন করতে পারে, ফাঙ্গি নিজের খাদ্য নিজে উৎপন্ন করতে পারে না, সে অ্যালগির উপর নির্ভরশীল। এখানে তাহলে দুজন কি কাজ করে? বলছে দেখো, ফাঙ্গি র মেটেরিয়ালস জোগাড় করে দেয় বাড়িতে। বাবা বাবা বাইরে থেকে জিনিসপত্র দোকান থেকে কিনে এনে দেয়, মা বাড়িতে রান্না করে বসে রান্না করে। তো এখানেও ব্যাপারটা অনেকটা একই রকম। সেটা কি না, ফাঙ্গি র মেটেরিয়ালস জোগাড় করে দিচ্ছে অ্যালগিকে, যে এই নাও র মেটেরিয়ালস, এই নাও প্রয়োজনীয় উপাদান। অ্যালগি কি করছে? সেগুলোকে ব্যবহার করছে, ব্যবহার করে খাদ্য উৎপন্ন করছে, দিয়ে ফাঙ্গি তার উপর নির্ভরশীল। তো এইভাবে আমরা দেখব যে মিউচুয়ালি দে এক্সিস্ট, ঠিক আছে, মিউচুয়ালি দে এক্সিস্ট ইন সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন, মিথজীবী সম্পর্কে তারা বসবাস করে। অ্যালগি প্রিপেয়ার ফুড, অ্যালগি prepare food for fungi and fungi provide shelter and absorb mineral nutrients and water for its partner. তো ফাঙ্গি কি প্রয়োজনীয় উপাদান দেয়? এক হচ্ছে জল, জল শোষণ করে অ্যালগিকে সরবরাহ করে। দ্বিতীয় হচ্ছে বিভিন্ন খনিজ মৌল শোষণ করে অ্যালগিকে সরবরাহ করে, এবং শেল্টারও প্রোভাইড করে। আর অ্যালগি কি করে? খাদ্য তৈরি করে। এটাই হচ্ছে তাদের মানে উদ্দেশ্য, লাইকেনের উদ্দেশ্য। So close is their association that if one saw a lichen in nature, one would never imagine that they had two different organisms within them. বলছে এতটাই গভীর সম্পর্ক বলতে পারো, so close is their association, এতটাই সম্পর্কটা গভীর যে কেউ যদি এক নজর দেখে তাহলে এটা কখনোই বোঝা সম্ভব নয় যে এদের মধ্যে, এই লাইকেনের মধ্যে অ্যালগাল কম্পোনেন্ট এবং ফাঙ্গাল কম্পোনেন্ট আলাদা আছে, অর্থাৎ দেখতে গেলে একই মনে হবে, এতটাই গভীর সম্পর্ক। এটাই বলা হয়েছে যে দুটো আলাদা, পৃথক করা সম্ভব নয় অ্যালগিকে আর ফাঙ্গিকে লাইকেনে। বলছি লাইকেনস আর ভেরি গুড, এইটার একটা প্রশ্নের জায়গা। এর গুরুত্ব কি? দেখো প্রচুর গুরুত্ব আছে, খুঁজলে আরো 5-10টা গুরুত্ব আমি দিয়ে দিতে পারি, কিন্তু এনসিইআরটিতে এই একটি গুরুত্ব বলা আছে, আর এই একটি গুরুত্বই সাধারণত যে কোনো কম্পিটিটিভে আমরা প্রশ্ন পেয়ে থাকি। সেটা হচ্ছে কি, লাইকেনস আর ভেরি গুড পলিউশন ইন্ডিকেটর, দে ডু নট গ্রো ইন পলিউটেড এরিয়াস, অর্থাৎ দূষিত পরিবেশকে চিহ্নিত করতে সাহায্য করে, কারণ এগুলো দূষিত পরিবেশে কখনো জন্মায় না। সো দে আর গুড পলিউশন ইন্ডিকেটর। এর আগেও আমরা পড়েছি, বিশেষ করে আমার যতটুকু মনে পড়ছে ডাইঅ্যাটমস পড়তে গিয়ে আমরা সাধারণত আলোচনা করেছি, দে আর অলসো ইন্ডিকেটার্স অফ পলিউশন, তাই না? তো এখানে লাইকেন থেকেও এই প্রশ্ন আমরা পেয়ে থাকি যে লাইকেনস আর বেসিক্যালি গুড পলিউশন ইন্ডিকেটার্স। ঠিক আছে, এগিয়ে যাব। বলছে একটু ছোট্ট ছোট্ট করে দেখে নেবো লাইকেন সম্পর্কে, যেটুকু আমি আবার বলছি, যেটুকু বলছি এই ধারণাটা দরকার, কারণ যে কোনো মানে প্রশ্নের উত্তর দিতে গেলে এইগুলো না জানলে খুব অসুবিধা হয়। বলছে ডিপেন্ডিং অন দ্য হ্যাবিটেট সাম টার্মস আর ইউজড টু ডেসক্রাইব দিস লাইকেন। বলছে বাসস্থানের উপর নির্ভর করে লাইকেনের বিভিন্ন প্রকারভেদ আমরা পেয়ে থাকি। এক হচ্ছে স্যাক্সিকোলাস, স্যাক্সিকোলাস বলছে গ্রোয়িং অন রক্স লাইক ডার্মাটোকার্পন। তুমি বলে স্যার এগুলো মুখস্থ করে মনে রাখতে তো সময় যাবে। আমি দেখো আবার বলছি, আরেকটা পদ্ধতি বলি, যে সবসময় যে তোমাকে মুখস্থ রাখতে হবে তার কোনো প্রয়োজন নেই, কারণ মুখস্থ রাখার সবসময় দরকার পড়ে না। কেন দরকার পড়ে না? কারণ তোমার চোখের সামনে তোমার উত্তর থাকবে, তুমি উত্তরটাকে চিনতে পারলেই হলো। ঠিক আছে, আমরা অনেক সময় অনেক মানুষকে চলার পথে পরিচয় হয় তো ভুলে যায়, কিন্তু আবার সামনে দেখলে চিনতে পারি, তো সেইটুকু চিনতে পারলেই যথেষ্ট। তো এমন ভাবেই প্রস্তুতি নিতে হবে যেন আমি চিনতে পারি। তো এখানে যেমন ডার্মাটোকার্পন, তুমি স্যার এটা অতিরিক্ত, এটা এনসিইআরটির বাইরে, এটা পড়ে মনে রাখতে গেলে সময় নষ্ট হবে। বাবা সময় নষ্ট করার দরকার নেই, ওই যে বললাম এমন ভাবেই প্রস্তুতি নাও যেন তুমি চিনতে পারো। ঠিক আছে, তো স্যাক্সিকোলাস, স্যাক্সিকোলাস কাকে বলছে? যে গ্রোয়িং অন রক্স, যারা পাথরের ওপর জন্মায়, যাদের বাসস্থান হচ্ছে পাথরের ওপর, তারা বসবাস করে। উদাহরণ কি দেওয়া আছে? লাইক ডার্মাটোকার্পন। টেরিকোলাস গ্রোয়িং অন সয়েল, যারা মৃত্তিকার ওপর
বসবাস করে, তাদেরকে টেরিকোলাস বলা হয়। টেরিকোলাস। ক্ল্যাডোনিয়া হচ্ছে উদাহরণ, ক্ল্যাডোনিয়া। কর্টিকোলাস, গ্রোয়িং অন ট্রি বার্ক, মানে গাছের ছালের ওপর যে সকল লাইকেনগুলো জন্মায় তাদের কর্টিকোলাস বলা হয়। লাইক উসনিয়া, উসনিয়া। এবার দেখো, তুমি যদি রেফারেন্স বই দেখো, ছায়া বা ছাত্রের বই দেখো, বিশেষ করে ছায়ার বই যদি দেখো, তাহলে দেখবে একটা ছকে, একটা তালিকা, একটা সারণীর মধ্যে সাধারণত এরকম বিভিন্ন টার্মস দেওয়া আছে। একবার দেখে চেষ্টা করাই যায় যে একটু জানার। ঠিক আছে, এইটুকুই বলা হচ্ছে। বলছে বেসড অন দেয়ার মরফোলজি, অঙ্গ সংস্থানের উপর নির্ভর করে সাধারণত লাইকেনের বিভিন্ন প্রকারভেদ দেখতে পাই। এইটা খুব গুরুত্বপূর্ণ। আগেরটা যেমন স্যাক্সিকোলাস, টেরিকোলাস বা কর্টিকোলাস হয়তো খুব বিশেষ প্রশ্ন দেখা যায় না, আমি নিজেই বলছি, খুব বিশেষ প্রশ্ন দেখা যায় না। জানতে হয়, পড়তে হয় লাইকেন পড়তে গেলে, তাই বলে দেওয়া। কিন্তু এই অঙ্গ সংস্থানের উপর নির্ভর করে যে প্রকারভেদগুলো দেখছো বাবা, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। বলছে ক্রাস্টোজ লাইকেন খুব গুরুত্বপূর্ণ। বলছে দিস লাইকেন আর ক্রাস্ট লাইক। ক্রাস্ট সাধারণত পৃথিবীর সব থেকে ওপরের যে লেয়ার, তাকে আমরা ক্রাস্ট বলি। ঠিক আছে, তো ওই জন্য বলছে দিস লাইকেন্স আর ক্রাস্ট লাইক, ক্রাস্টের মতো, ক্লোজলি অ্যাটাচ টু দ্য সাবস্ট্রাটাম, মানে যে বস্তু সংলগ্ন থাকে তার সঙ্গে খুব গভীর সম্পর্কে যুক্ত থাকে, তাই জন্য বলছে ক্লোজলি অ্যাটাচ টু দ্য সাবস্ট্রাটাম। এক্সাম্পল দেওয়া আছে গ্রাফিস বা লেকানোরা। ওই যে বলেছি যে মুখস্থ রাখার প্রয়োজন নেই, চেষ্টা করতে হবে যেন চিনতে পারি, একটু প্র্যাকটিস করতে হবে হয়তো সময় দিয়ে প্রথম প্রথম, তারপর যেন চিনতে পারলেই যথেষ্ট। লেপ্রোস, লেপ্রোস কাদের বলছে? দিজ আর লাইক মাইনিউট স্কেলস অ্যাটাচ সুপারফিশিয়ালি টু দ্য সাবস্ট্রাটাম। আগেরটা ছিল ক্রাস্টোস, ক্রাশ থেকে এসছে কথাটা, ক্রাশ লাইক, অর্থাৎ সাবস্ট্রাটাম মানে যে বস্তু সংলগ্ন থাকে, পাথর হতে পারে, মাটি হতে পারে, আবার গাছের ছালও হতে পারে। সাবস্ট্রাটাম যে কোনো বস্তু, মানে বস্তু হতে পারে। তো সাবস্ট্রাটাম বলতে সেটা গাছের ছাল, সেটা পাথর, সেটা মাটিও হতে পারে। তো বলছে যখন খুব গভীর সম্পর্কে যুক্ত থাকে তখন তাকে ক্রাস্টোস বলছে। লেপ্রোস কাকে বলছে? সাধারণত দিজ আর মাইনিউট স্কেলস, স্কেলস মানে আঁশের মতো, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র আঁশের মতো। দিজ আর একটা সুপারফিশিয়ালি টু দ্য সাবস্ট্রাটাম, সুপারফিশিয়ালি মানে খুব গভীর বা নিবিড় সম্পর্কে যুক্ত নয়। ঠিক আছে, খুব সহজে আলাদা করা যায়, ওই জন্য বলছি সুপারফিশিয়ালি টু দ্য সাবস্ট্রাটাম। লেপ্রারিয়া, লেপ্রারিয়া, তখন নামটা মনে রাখা অসুবিধা হবে না, লেপ্রোস থেকে এসছে লেপ্রারিয়া। ঠিক আছে, এবার বলছে যে ফলিওস, দেখো ফলিওস পাতা, ফলিওস কথার অর্থ হচ্ছে পাতা। দে আর টুইস্টেড এন্ড রিঙ্কেল লিভস, নাম থেকে বোঝা যাচ্ছে পাতার মতো যেগুলো। পারমেলিয়া এবং ফাইসিয়া, যেগুলো পাতার মতো তাকে বলছে ফলিওস লাইকেন। ফ্রুটিকোস, দে আর ব্রাঞ্চড, ইরেক্ট অ্যান্ড বুশি অ্যাপিয়ারেন্স, বলছে সাধারণত শাখান্বিত এবং বলা যেতে পারে যে সোজা, দৃঢ় এবং বুশি মানে ঝাড়ের মতো বলা যেতে পারে দেখতে। আর ফিলামেন্টাস, ফিলামেন্ট মানে সূত্রাকার। দিস লাইকেন্স কনসিস্ট অফ চেইনস অফ অ্যালগাল সেলস wrapped around ফাঙ্গাল হাইপে, বলছে অ্যালগাল কোষের চেন ফাঙ্গাল হাইফি দ্বারা আবৃত, সুতোর মতো অ্যালগাল চেন দেখা যায়। যাই হোক, আমার যেটা এখানে বলার বক্তব্য, তোমার রেফারেন্স বই তুমি যদি দেখো, তাহলে তুমি রেফারেন্স বইয়ে মোটামুটি নিজের ভাষায় এটা দেখতে পারো। বলছি স্যার উদাহরণ মনে রাখতে হবে, আমি বলছি চেষ্টা করতে হবে যেন চিহ্নিত করতে পারি, চেষ্টা করতে হবে যেন চিহ্নিত করতে পারি। দরকার আছে আমি তোমাকে জায়গা দেখিয়ে দিতে পারি যে এটা লাগবে, এনসিআরটিতে লাইকেনে এই জায়গায় আলোচনা করা নেই, কিন্তু আমাদের এই নিটের সিলেবাসে এমন জায়গা রয়েছে যেখানে আমাকে ক্রাস্টোজ, লেপ্রোজ বা ফলিওস সম্পর্কে জানতে হয়। তো ওই জন্য একটু ক্রাস্টোজ কাকে বলে, লেপ্রোজ কাকে বলে, কাদের বলা হচ্ছে, ফলিওস কাদের বলা হচ্ছে, এবং উদাহরণ চিহ্নিত করার মতো পরিস্থিতি মানে যেন চিহ্নিত যেন করা যেতে পারে সেই রকম ভাবে এইটাকে জানতে হয়। ফ্রুকটিকোস এবং তার সাথে ফিলামেন্টাস, উদাহরণগুলো যেন চিহ্নিত করে। আমি বারবার বলছি মুখস্থ করে সময় নষ্ট করবে না, মুখস্থ করে সময় নষ্ট কখনোই করবে না, কিন্তু এমনভাবে প্রস্তুতি নেবে যেন চিহ্নিত করতে করা যায়। এবার দেখো তুমি বলে স্যার এটা কি করে সম্ভব? দেখো প্রথম প্রথম একটু সময় দিয়ে দিয়ে বারবার হয়তো লিখে লিখে যদি করো, তারপর একটা সময় পর যদি একটু দেখো, মানে নিয়মিত দেখো, তাহলেই মোটামুটি চিহ্নিত করার মতো জায়গায় চলে আসা যায়। ঠিক আছে, ব্যাস, আর দরকার পড়ে না। এগিয়ে যাচ্ছি। বলছে লাইকেন ইন্টারনাল স্ট্রাকচার। দেখো লাইকেন কি নিয়ে গঠিত? দুটো পার্ট আছে। ঠিক আছে, একটা হচ্ছে অ্যালগি, একটা হচ্ছে ফাঙ্গাল, এটা মাথায় রাখবে। তো এর অন্তর্গঠন কি বলছে না, আমরা যদি অন্তর্গঠন দেখি তাহলে সব থেকে ওপরে
দেখতে পাচ্ছ ওপরের অংশকে আপার কটেক্স বলছে। আপার কটেক্সের ঠিক পরবর্তী অংশ হচ্ছে অ্যালগাল লেয়ার, অর্থাৎ অ্যালগি অংশ, গোল 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 ঘন গোলাকার অংশগুলো অ্যালগাল লেয়ার বলছে। তার পরবর্তী অংশ হচ্ছে মেডালা। অ্যালগাল লেয়ারের পরবর্তী অংশ হচ্ছে মেডালা। মেডালা অংশে কি থাকে? মেডালা অংশে সাধারণত ফাঙ্গি থাকে, মাথায় রাখবে। তাহলে আপার কর্টেক্সের পরবর্তী অংশ হচ্ছে অ্যালগাল লেয়ার, সেখানে অ্যালগি কম্পোনেন্ট এটা উপস্থিত। আর মেডালা, এটাই প্রশ্ন, মেডালা অংশে কি থাকে? আর বেশি দরকার নেই এর থেকে। মেডালা অংশ কি নিয়ে গঠিত? না ফাঙ্গাল হাইফে নিয়ে গঠিত, মানে ফাঙ্গি নিয়ে গঠিত। এখানে কি কম্পোনেন্ট থাকে? ফাঙ্গাল কম্পোনেন্ট, অর্থাৎ মাইক্রোবায়োম থাকে। তার পরবর্তী অংশ হচ্ছে লোয়ার কটেক্স একদম নিচের স্তরকে। তাহলে মাঝখানে যে মেডালা, সেখানেই একমাত্র ফাইকা। এটাই প্রশ্নের জায়গা, এটাই বলবো, একটু পড়ে নিচ্ছি। দ্য মাইক্রোবায়োম কনস্টিটিউটস দ্য মেজর পার্ট অফ দ্য লাইকেন বডি। ফাঙ্গাল পার্টটা বেশি থাকে, মেজর কনস্টিটিউয়েন্টটা কি? ফাঙ্গাল পার্ট। অ্যালগি কম। তাহলে 5% পার্ট ইজ মেড আপ অফ ফাইকোবায়োম। তাহলে 95% কি? এটা প্রশ্ন। 95% কি? না ফাঙ্গাল পার্ট। 5% কি? অ্যালগাল পার্ট। The body is divided into upper cortex, algal zone মানে গনিডিয়াল লেয়ার, মিডিল মেডালা এবং লোয়ার কর্টেক্স অ্যান্ড রাইজাইন্স। নিচে রাইজাইন্স রয়েছে, ফাঙ্গাল হাইফিস যে সুতোর মতো গঠনগুলি রাইজাইন্স। যাই হোক, দরকার নেই ওটা আমার। আমি যে জায়গাটা চিহ্নিত করছি সেটাকে যদি একটু নোট ডাউন করতে পারো, যেমন বললাম যে মেডালা অংশে কি থাকে, তুমি যদি নোট ডাউন করো যে মেডালা অংশে থাকে, এখানে যদি ছবিটা নিজের মতো এঁকে নিতে পারো আর মেডালা অংশে যদি ড্যাশ দিয়ে লিখে নিতে পারো যে এখানে ফাঙ্গাল পার্টটা থাকে, তাহলেই যথেষ্ট, ওটাই প্রশ্নের জায়গা। ঠিক আছে? অনলি দ্য অ্যালগাল জোন কন্টেন্স ফটোসিনথেটিক পার্টনার। ঠিক আছে, দরকার নেই। ইন অ্যাবাউট 98% অফ লাইকেন্স দ্য ফাঙ্গাল পার্টনার বিলংস টু অ্যাসকোমাইসিটিস। এটা বোল্ড করা আছে, বুঝতেই পারছো। বলছে এই লাইকেনে যে ফাঙ্গাল পার্ট আমরা দেখতে পাই, সেখানে কি ধরনের ফাঙ্গি দেখা যায়। দেখো, আমরা ফাঙ্গি এখনো আলোচনা করিনি, তো ফাঙ্গি আলোচনা করলে দেখবো তার বিভিন্ন শ্রেণী আছে, ক্লাস আছে, ফাইকোমাইসিটিস, অ্যাসকোমাইসিটিস, ডিউটেরোমাইসিটিস ইত্যাদি ইত্যাদি। তো বলছে কি ধরনের ফাঙ্গি, কি শ্রেণীর ফাঙ্গি এই লাইকেন গঠন করে সাধারণত। বলছে 98% অফ লাইকেনে দেখা যাবে দ্য ফাঙ্গাল পার্টনার বিলংস টু অ্যাসকোমাইসিটিস। অ্যাসকোমাইসিটিস শ্রেণীর ফাঙ্গি লাইকেন গঠন করে। বাকি ইন দ্য রেস্ট, মানে বাকি ক্ষেত্রে, বাকি 2% ক্ষেত্রে বলতে পারো দ্য ফাঙ্গাল পার্টনার বিলংস টু ব্যাসিডিওমাইসিটিস বা ডিউটেরোমাইসিটিস। তার মানে এটাই প্রশ্ন যে মানে লাইকেন গঠনকারী ফাঙ্গাল কারা? না অ্যাসকোমাইসিটিস। সেটা আমি যখন ফাঙ্গি পড়বো, অ্যাসকোমাইসিটিস পড়বো, সেখানেও লেখা আছে যে এরা লাইকেন গঠন করে, ওই জন্য এটা প্রশ্নের জায়গা। ঠিক আছে, মাথায় রাখলে চলবে, আর কিছু নয়। তাহলে এক হচ্ছে বেশি অংশ হচ্ছে ফাঙ্গাল পার্ট, কম অংশ হচ্ছে ফাইকোবায়োম অর্থাৎ অ্যালগাল পার্ট। সাধারণত মেডালা অংশে কি থাকে? ফাঙ্গাল পার্টটা থাকে। আর তৃতীয় হচ্ছে কারা কোন ধরনের ফাঙ্গি গঠন করে? অ্যাসকোমাইসিটিস গঠন করে। ব্যাস, এই হচ্ছে মোদ্দা কথা। ঠিক আছে, তো এই হলো ভাইরাস, ভাইরয়েড, প্রিয়ন এবং লাইকেন। বাকি থাকছে ফাঙ্গি। এই অংশে, এই চ্যাপ্টার বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন দেখতে গেলে বাকি থাকছে ফাঙ্গি। চেষ্টা করবো ফাঙ্গিটা শেষ করার। প্ল্যান্ট কিংডম এবং অ্যানিম্যাল কিংডম যেহেতু আলাদা চ্যাপ্টার করা হয়েছে, তো হয়তো এর পরেই যে প্ল্যান্ট কিংডম বা অ্যানিম্যাল কিংডম করবো সেরকম কোনো ব্যাপার নেই। আমি হয়তো অন্য কিছু চ্যাপ্টার করে ফিরে এসে আবার প্ল্যান্ট কিংডম বা অ্যানিম্যাল কিংডম করতে পারি। ঠিক আছে, যাই হোক, আজকের মতো এইটুকুই থাকবে, একটু দেখে নেবে। আশা করছি কালকের মধ্যে ভিডিওটা দিয়ে দিতে পারবো। কালকে ক্লাস নেব না, আমি পরশু আবার ক্লাস নেব। ঠিক আছে, আমি এখন চেষ্টা করছি অল্টারনেট ডে করে করে ক্লাস নেওয়ার। ঠিক আছে, সেটা অবশ্যই চেষ্টা করছি, যদি কোনো মানে নেটওয়ার্ক ইস্যু বা সমস্যা যদি না থাকে নিশ্চয়ই নেব। ঠিক আছে, আজকের মতো একটু গুড নাইট।